কোভিড-19, করোনা ভাইরাস ইনফেকশাস ডিজিজ 19, এটা যেন এক বিশাল ভয়াবহ একটা আতঙ্কের নাম। সারা পৃথিবী থমকে গিয়েছে এক ভাইরাসের এই মরণ ছোবলে। কারণ প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা। আমাদের দিন রাত 24 ঘন্টা একটি আতঙ্ক কাজ করছে। চিকিৎসা বিজ্ঞান থেমে নেই, চলছে গবেষণা, চলছে বিভিন্ন ধরনের প্রতিষেধক আবিষ্কারের জন্য যারা বিজ্ঞানী রয়েছেন, যারা সায়েন্টিস্ট রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তারা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা কারণ খোঁজার চেষ্টা করছি, কেন করোনা ভাইরাসটি আমাদেরকে সহজে হারিয়ে দিচ্ছে, এই করোনাকে কিভাবে মোকাবেলা করতে পারি, কি কি সোর্স থেকে আমরা খাদ্য সরবরাহ করে করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের ইমিউন বুস্ট আপ করতে পারি, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের নিরন্তর প্রচেষ্টা চলছে। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্যাম্পেইন প্রোগ্রাম চালু করেছি, রেনেটা এক্সক্লুসিভ জীবনের প্রয়োজনে ভিটামিন ডি পাওয়ার্ড বাই ভিটা D3। আপনারা জানেন যে ভিটামিন ডি এই সময় বলা হচ্ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগী যারা রয়েছে তাদের ইমিউন বুস্ট আপে হেল্প করে এবং করোনা ভাইরাসকে প্রতিরোধেও কিন্তু অনেকটা সহায়তা করে। এবং গবেষণায় দেখা গিয়েছে যে আসলে ভিটামিন ডি এর একটি প্যান্ডেমিক ডেফিসিয়েন্সি রয়েছে। সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আমাদের আজকের এই আয়োজন, রেনেটা এক্সক্লুসিভ ভিটা D3 পাওয়ার্ড বাই ভিটা D3। আজকের আমাদের আয়োজন জীবনের প্রয়োজনে ভিটামিন ডি। আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার খান আবুল কালাম আজাদ স্যার, প্রফেসর অফ মেডিসিন এবং প্রিন্সিপাল, অনারেবল প্রিন্সিপাল, ঢাকা মেডিকেল কলেজ। আমার শ্রদ্ধেয় স্যার। স্যার, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমাদের আজকের এই পর্ব একে আরো একজন প্যানেল অফ এক্সপার্ট আমাদের মাঝে যুক্ত হয়েছেন। দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেফ্রোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড নিউরোলজি সম্মানিত প্রাক্তন পরিচালক অধ্যাপক ডক্টর শামীম আহমেদ স্যার। প্লিজ ওয়েলকাম স্যার। ধন্যবাদ ডক্টর বাসুদেব। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমাদের আয়োজনে সবসময় ভিন্নতা থেকে থাকে। আমরা সবসময় চেষ্টা করি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যুক্ত করা। ঠিক তারই ধারাবাহিকতা আমরা এমন একজন মানুষকে এখন এই মুহূর্তে আপনাদের সঙ্গে পরিচয় করে দিব। তিনি এই প্রজন্মের একজন ইয়াং, এনার্জেটিক, প্রমিজিং নিউট্রিশনিস্ট, ডায়াবেটিস এবং ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। আমরা পরিচয় করে দিচ্ছি পুষ্টিবিদ। আমরা পরিচয় করে দেব এই মুহূর্তে। তিনি আমাদের সাথে আছেন ইশরাত জাহান। প্লিজ। ওয়েলকাম আপু, আজকের আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আরো একজন জনপ্রিয় মানুষ, প্রিয় মুখ আমাদের, এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার একটি নিজস্ব প্ল্যাটফর্ম, একটি নিজের বলার মতন একটা গল্প। এই প্ল্যাটফর্মের সম্মানিত ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট জনাব ইকবাল বাহার। জনাব ইকবাল বাহার ভাইকে একটু পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে। ইকবাল বাহার ভাই, মোস্ট ওয়েলকাম টু টুডেস এক্সক্লুসিভ প্রোগ্রাম জীবনের প্রয়োজনে ভিটামিন ডি। এবং সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের মাঝে আরো একজন বিশেষ অতিথি যুক্ত হবেন। তিনি বাংলাদেশ নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত সভাপতি মুমতাহিনা হাসনাত ঋতু। ঋতু আপা হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবে। আমাদের স্যারের অনেক ব্যস্ততা রয়েছে, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। স্যার অনুমতি দিলে আমরা অনুষ্ঠানটা শুরু করব। প্রিন্সিপাল স্যার। ধন্যবাদ ডক্টর বাসু। এখানে উপস্থিত রয়েছেন অত্যন্ত বিজ্ঞ এবং প্রাজ্ঞজন এবং আমাদের একজন জাতীয় শিক্ষকের পর্যায়ে পড়েন প্রফেসর শামীম আহমেদ স্যার, যারা বাংলাদেশে অগ্রগণ্য যে কয়েকজন বাংলাদেশে কিডনির চিকিৎসার আন্দোলন শুরু করেন। হাঁটি হাঁটি পায়ে যখন কিডনির চিকিৎসা মানুষের ধারণাই ছিল না, তখন তাদের যে গ্রুপটা ছিল তার মধ্যে প্রফেসর শামীম একজন। তাকে এই অনুষ্ঠানে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। রয়েছেন আমাদের পুষ্টিবিদ। অবশ্যই ভিটামিন ডি এর সাথে পুষ্টির একটা সম্পর্ক রয়েছে। ভিটামিন ডি আমাদের খাবারের নিয়ে অনেক রকম কথাবার্তা থাকতেই পারে এবং সেইখানে আমাদের পুষ্টিবিদ সেই বিষয়ে আলোকপাত করবেন মিস ইশরাত জাহান। এবং রয়েছেন আমাদের একজন সমাজসেবক, উদ্যোক্তা ইকবাল সাহেব। তাকেও আমি অনেক ধন্যবাদ জানাই যে তিনি তার অনেক সময় ব্যয় করেছেন এবং অবশ্যই তিনি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারবেন যে আমাদের যে সামাজিক কর্মকাণ্ডগুলো চলে, যখন সামাজিক রোগগুলো হয়, তখন তার সাথে আমাদের সামাজিক যারা
ভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন, কাজ করেন, তারা কিন্তু অনেক কিছু করতে পারে। এবং আজকে আরেকজন আমরা দেখলাম যে আমাদের একজন মিডিয়া ব্যক্তিত্ব আসবেন, তিনি আসেন নাই, তাকে আগাম আমি ধন্যবাদ দিয়ে রাখলাম। ডক্টর পাশু অনেক রকম বিষয় নিয়ে অবতারণা করেন। ব্যক্তিগতভাবে তিনি একজন মানে নাক কান গলা বিশেষজ্ঞ, কিন্তু তার চিন্তার চেতনার জগতে বাংলাদেশ থেকে ছড়িয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গা থেকে এবং আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সাথে যে পয়েন্টগুলো থাকে আমি দেখেছি, এবং সেই জিনিসগুলো মনে হয় আপাত দৃষ্টিতে এটা খুব সহজ একটা সাধারণ ব্যাপার, কিন্তু এমন ভাবে জিনিসগুলোকে উপস্থাপন করে নিয়ে আসা হয় যার অন্যরকম একটা ব্যঞ্জন থাকে এই অনুষ্ঠানে। এবং আজকে আমরা এই ভিটামিন ডি নিয়ে যেটুকু বলতে চাই, আমি বলতে চাই যে গত 5 বছর আগেও বাংলাদেশের মানুষের এরকম একটা ধারণা ছিল না যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ট্রুলি স্পিকিং আপনার মানুষ এত বেশি মাপতে পারতো না। তো একটা আমাদের যখন দেশে কিছু শিশু অপুষ্টি ছিল, তখন শিশুদের মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমরা দেখতাম, এবং রিকেটস বলে যে রোগটা হয় বাচ্চাদের, তার কতগুলো আলামত পাওয়া যেত বাচ্চাদের মধ্যে, এবং সেরকম মানে সাইন সহ বাচ্চাদের আমরা অনেক পেতাম। দেখতাম যে মাথার মধ্যে এরকম একটা পিং পং বলের মতো চাপ খেয়ে গেছে, পা গুলো এরকম বোয়িং অফ দ্য লেগস হয়ে গেছে, দাঁত ভালো করে গ্রো করে নাই, এবং আপনার শরীরে বিভিন্ন হাড়ের পরিবর্তন, বিশেষ করে বক্ষ পিঞ্জরে একটা বিরাট পরিবর্তন হতো। এবং এটা আপনার দেখা যেত যে তার বুকটা একদম পিজিএন চেস্টের মতো সামনের দিকে চলে আসতো, এবং এই যে কস্টোকন্ড্রাল জাংশন গুলো খুলে যেত, এটাকে আমরা বলতাম রিকেটি রোজারি। এবং আমার একটা শর্ট কেস পড়েছিল আপনার এমবিবিএস পরীক্ষায়, সেখানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এই গল্পটাই স্যার আমরা শুনবো। আমার ছোট্ট একটি প্রেজেন্টেশন স্যার রয়েছে আপনাদের দুজনের উদ্দেশ্যে। আমার এই প্রেজেন্টেশনটি দেখে স্যার অবশ্যই মূল্যায়ন করবেন, এবং এই বিষয়ে স্যার আমরা ছোট্ট করে আলোচনা করবো। স্যার, আপনার অনুমতিক্রমে আমি প্রেজেন্টেশনটা একটু দেখাতে চাই। প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডেনেটা প্রেজেন্ট জীবনের প্রয়োজনে ভিটামিন ডি। আর এই ভিটামিন ডি নিয়েই কিন্তু আমাদের একটি ছোট্ট প্রেজেন্টেশন রয়েছে। আমরা চাচ্ছি যে এই প্রেজেন্টেশনটি আপনাদেরকে উপভোগ করবেন আপনারা, এবং আমরা প্রেজেন্টেশনটা একটু রেডি করছি। প্রেজেন্টেশনটা আমি প্রডিউসারের দৃষ্টি আকর্ষণ করছি, প্রেজেন্টেশনটা এখান থেকে চালু করার জন্য প্লিজ। এখান থেকে একটু আমার প্রেজেন্টেশনটা চালাতে হবে। প্রিয় দর্শক, রোল অফ ভিটামিন ডি ইন ইমিউন বুস্ট আপ, আমরা এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা জানি যে এই ভিটামিন ডিটা কোথা থেকে আসলে আসে, সিনথেসিস অফ ভিটামিন ডি, সেই বিষয়টা নিয়ে আমরা একটু জানবো। কোন সিজনে আমরা পেতে পারি, কোন স্কিনের কোথায় থাকে, কখন এটি বেশি উৎপন্ন হয়, এবং কোন বয়স, জেন্ডার, ইনডোর স্টে, সব কিছুতেই আমরা আসলে চেষ্টা করছি সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরার জন্য। আশা করছি বাসুদেব, আপনার একজন গেস্ট আছে, পরিচয় করে দেন। হ্যাঁ, আমি পরিচয় করে দিচ্ছি। এই ফাঁকে আমাদের মাঝে ইতিমধ্যে এসে যুক্ত হয়েছেন নিউজ ব্রডকাস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট মুমতাহিন হাসনাত ঋতু আপা। তিনি একজন সমাজ কর্মী, এবং সেই সাথে গণমাধ্যমের নেতৃত্ব দিচ্ছেন, এবং বিশেষ করে বাংলাদেশের যত রেডিও টেলিভিশন চ্যানেল রয়েছে বেসরকারি, সেই সংগঠনের একটি বড় একটি প্ল্যাটফর্ম নিউজ ব্রডকাস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট আছেন। আশা করছি আজকে দুজন সোশ্যাল ওয়ার্কার, অর্থাৎ এই সামাজিক মাধ্যমের প্রিয় দুজন মুখ আমাদের মাঝে থাকার কারণে আমাদের এই আজকের অনুষ্ঠানটি আরো বেশি অলংকৃত হবে, এবং সেই সাথে আমাদের চেষ্টা হচ্ছে যে সাধারণ জনগণের দোর করে আমাদের এই
তথ্যটাকে পৌঁছে দেওয়ার জন্য। এবং তারই ধারাবাহিকতায় আজকে এই ভিটামিন ডি এর যে ঘাটতি, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এই স্লাইডে দেখা যাচ্ছে যে কোথা থেকে আমরা এই ভিটামিন ডি পেতে পারি। অনেকগুলো মেনু রয়েছে এবং দেখলে নিশ্চয়ই সবার খাবারও ইচ্ছে জাগবে, কিন্তু আমরা সহজেই কিন্তু আসল খাবারগুলো না খেয়ে নকল খাবারের পিছনে ছুটি। আমরা ছুটি কোকা কোলা, ফান্টা, আরসি, এই সমস্ত খাবার খাই, কিন্তু যেই খাবারটায় ভিটামিন ডি রয়েছে, যেমন ডিমের কুসুম রয়েছে, সামুদ্রিক মাছ রয়েছে, কিছু ভেজিটেবলস রয়েছে। তো বিশেষ করে বাংলাদেশের কথা যদি চিন্তা করি, তাহলে ইলিশ মাছের মধ্যে এবং ডিমের মধ্যেও কিন্তু আপনি ভিটামিন ডি এর সোর্স খুঁজে পেতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সালমন, এগ ইয়ক্স, অস্টিয়ার্স, মাশরুমস, কড লিভার অয়েল, শ্রিম্প, সয়া মিল্ক, সিরিয়াল অ্যান্ড ওয়াটা মিল, এই সমস্ত খাবারের মধ্যেই কিন্তু ভিটামিন ডি রয়েছে। আমার উদ্দেশ্য হচ্ছে এই পিকচারটি আজকে আপনাদের চোখের মধ্যে গেঁথে যাবে এবং আপনারা নিশ্চয়ই এই খাবারগুলো এখন থেকে বেশি খাওয়ার চেষ্টা করবেন, কারণ 90% মানুষের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে এবং সেটার যে কত জটিলতা, কত উপসর্গ, সেটা নিশ্চয়ই আমাদের স্যাররা এবং আজকে দুজন সোশ্যাল ওয়ার্কার রয়েছেন, পুষ্টিবিদ রয়েছেন, সেই বিষয়টা আপনাদেরকে জানাবেন। আমরা একটু জানতে চাই যে আসলে ভিটামিন ডিটা কি। এটি আসলে ওয়ান কাইন্ড অফ হরমোন, কারণ এটি হরমোনের মতনই কাজ করে আমাদের শরীরে, এর জন্য এটি একটি হরমোন বলতে পারি। আমরা এই ব্যাখ্যায় যাব না, যে কেন এটি হরমোন সেটির ব্যাখ্যাটা আসলে এখানে জটিল হয়ে যাবে। তো আমরা একটু আসতে চাই যে এই যে ভিটামিন ডি, আমরা বলি যে সূর্যের আলোয় ভিটামিন ডি আছে, আসলে সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি নেই। আমরা সূর্যের আলোর একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। সূর্যের যে আলোক রশ্মি থেকে যে আলট্রাভায়োলেট রেটা বের হয়, সেটি আমাদের চামড়ার নিচে যে ডিহাইড্রো কোলেস্টেরলটা আছে, সেই কোলেস্টেরলটাকেই আলটিমেটলি কনভার্ট করে ভিটামিন ডি তৈরি হয় এবং কয়েকটি ধাপে, প্রথমে লিভার থেকে আলটিমেটলি কিডনিতে, যে এটি ভিটামিন ডি হিসেবে আমাদের শরীরে অ্যাক্টিভ ভিটামিন ডি হিসেবে আমাদের শরীরে ব্যবহৃত হয় এবং তখনই আমাদের ক্যালসিয়াম এবং আমাদের ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনে সহায়তা করে এবং সেই সাথে আমাদের আরো কিছু অর্গানিক হেল্প করে থাকে ভিটামিন ডি। এবং এটার কি কি উপকারিতা রয়েছে আমি একটু পরেই আসছি। তাহলে এই বিষয়টা প্রিয় দর্শক আপনারা জানলেন যে সূর্যের আলোর মধ্যেই যে ভিটামিন ডি থাকে এই বিষয়টি না, সূর্যের আলো ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। তো কখন সূর্যের আলোতে আপনি দাঁড়াবেন, কতক্ষণ দাঁড়াবেন, কোন সময়টা একদম সুন্দর একটি সময়, সেই বিষয়টা কিন্তু আমাদের বিশেষজ্ঞরা আজকে আপনাদেরকে জানাবেন। আমি শুধু একটু কি পয়েন্ট দেখানোর চেষ্টা করছি। আমি একটু আগে বলেছিলাম যে ভিটামিন ডি কোথায় কাজ করে এবং এর কাজ কি। আমাদের যে খাদ্যতন্ত্র রয়েছে সেখানে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনে সহায়তা করছে এবং আমাদের যে হাড়গুলোর কিন্তু সুস্বাস্থ্য অর্থাৎ হেলদি বোন তৈরি করতে, মিনারেলাইজেশন করতে সহায়তা করছে এবং সেই সাথে কিডনিতে সুরক্ষা দিচ্ছে ভিটামিন ডি। Reabsorption of calcium and phosphorus from the kidney এবং decrease excretion of calcium and phosphorus, এটি মানবদেহে কিডনির উপর ভিটামিন ডি এর একটি কাজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি ইনক্রিজ দ্য রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফরাস ফ্রম দ্য কিডনি থেকে ক্যালসিয়াম এবং ফসফরাস রিঅ্যাবজর্পশনে সহায়তা করে এবং ডিক্রিজ করে এক্সক্রিশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফরাস, অর্থাৎ ক্যালসিয়াম এবং ফসফরাস বের হতে কিন্তু সহায়তা করছে, কমাতে সহায়তা করছে ভিটামিন ডি। অতএব ভিটামিন ডি এর একটি গুরুত্বপূর্ণ ফাংশন আমরা জেনে গেলাম। এবার একটু আমরা জানতে চাই যে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি, কি কি কারণে আসলে ভিটামিন ডি এর ঘাটতি হয়ে থাকে। আমরা যদি শর্টলি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যারা those who are not exposed to sunlight properly, inadequate supply, impaired absorption, abnormality of vitamin D activation, অর্থাৎ আমাদের শরীরে ভিটামিন ডি সঠিকভাবে অ্যাক্টিভেশন হচ্ছে না এবং অ্যাক্টিভেশন হওয়ার জন্য যে ফ্যাক্টর গুলো, সেখানে হয়তো বা কোনো কারণে যদি গন্ডগোল হয়, সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি আমরা যতই খাচ্ছি বা সূর্যের আলো থেকে পাচ্ছি, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের শরীরে কোনো কাজে আসবে না। রেজিস্ট্যান্ট টু দ্য ইফেক্ট অফ 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি3, এটির যদি কোনো রেজিস্ট্যান্সি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি হবে। প্রিয় দর্শক, অনেকেরই জানার আগ্রহ থাকে যে আমাদের শরীরে ভিটামিন ডি কতটুকু থাকতে হবে। এটা যদি আমরা মেডিকেলের ভাষায় বলতে চাই, একটি সুস্থ মানুষের শরীরে 30 ন্যানোগ্রাম পার ml এর উপরে থাকতে হবে। আমরা কখন তাকে অপর্যাপ্ত বলবো? যদি সেটি 20 থেকে 29 ন্যানোগ্রাম পার ml এর মধ্যে থাকে। যদি সেটি 10 থেকে 19 এর মধ্যে থাকে, তাহলে সেটা ঘাটতি। আর তীব্র মাত্রার ঘাটতি তখনই হবে যখন দেখা যাবে এটি 10 এর নিচে চলে আসছে। আবার আপনার ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে, আপনি হঠাৎ করে ভিটামিন ডি খেয়ে বসলেন, সেটাও কিন্তু আসলে অনেক ঝুঁকিপূর্ণ এবং এই অবস্থাকে আমরা বলে থাকি হাইপার ভিটামিনোসিস বা টক্সিক। এবং সেটার মাপটা হচ্ছে, যদি সেটা আবার 150 এর উপরে হয়ে যায়, তখন সেটাকে আমরা বলে থাকি হাইপার ভিটামিনোসিস এবং এটাও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো
তো আমাদের গবেষণায় দেখা গিয়েছে যে বাংলাদেশের প্রায় 90% মানুষের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে, অর্থাৎ ডেফিসিয়েন্সি রয়েছে, এবং সেই মাত্রাটা 10 থেকে 19 ন্যানোগ্রামের মধ্যে। এটি আমাদের জন্য একটি অশনি সংকেত। এই অশনি সংকেতটাকে উত্তরণ করার জন্য মূলত আমাদের আজকের এই আয়োজন। একটু আগে স্যার যেটা বলতে যাচ্ছিলেন যে আসলে শিশুদের উপর কি প্রভাব পড়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি। আমাদের মেডিকেলের ভাষায় এটাকে আমরা বলে থাকি রিকেটস, অর্থাৎ বো লেগস, পা বাঁকা হয়ে গিয়েছে। এটি কিন্তু একটা সময় খুব আমরা পেতাম, কিন্তু এখন কিছুটা হলেও কম, কারণ এখন অনেক বেশি সচেতনতা গ্রো আপ হচ্ছে। তো এই রোগটা কিছুটা হলে কমেছে। তারপর স্যার এই বিষয়ে আরো ব্যাখ্যা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রিকেটস যে রোগটি, এই রোগের কারণে কিন্তু যে পা বাঁকা হয়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণেই এটি হচ্ছে। আমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছি যে স্যার একটু আগে বলেছিলেন যে পিজন চেস্ট, এই দেখুন বুকের অবস্থাটা কি। এই শিশুদের যাদের ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাদের কন্ডিশনটা আসলে মূলত এইরকম হয়ে থাকে, যেটি খুবই দুঃখজনক। যার সন্তান এই ধরনের সমস্যায় পড়বে তার আসলে দুঃখের সীমা নেই। আমরা এই অবস্থান থেকে উত্তরণ চাই। আমরা আরো একটি দেখতে পাচ্ছি যে বোসিং অফ দ্য ফ্রন্টাল বোন, অর্থাৎ যে আমাদের ফ্রন্টাল বোনটাও কিন্তু দেখুন একটু এই ফ্রন্টাল বোনের একটি চেহারাটা, এটা হচ্ছে যে ডিলেড ক্লোজার অফ দ্য অ্যান্টেরিয়র ফ্রন্টাল, এরকম কিছু জটিলতা তৈরি হয় ভিটামিন বি এর ডেফিসিয়েন্সির কারণে। যদি আমরা বয়স্কদের কথা কল্পনা করে থাকি, সেই কন্ডিশনটার নাম হচ্ছে অস্টিওম্যালেসিয়া, যেটার কারণে আমাদের শরীরে মেরুদণ্ডের বাঁকা হয়ে যাচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন তিনটি ছবিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভিটামিন ডি এর ঘাটতির কারণে অস্টিওম্যালেসিয়া হয়েছে, এবং অর্থাৎ তিনি উজু হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। তো এই ঘটনাটা কিন্তু হরহামেশা আমাদের বর্তমানে ঘটে যাচ্ছে, এবং বিশেষ করে বার্ধক্যজনিত যারা বিভিন্ন সমস্যায় ভুগছে তাদের একটি অন্যতম প্রধান কারণ কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি, যার কারণে তাদের অনেক ধরনের ব্যথা পর্যন্ত উপসর্গ দেখা দিচ্ছে, ঠিক মতন দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না। এটি অস্টিওম্যালেসিয়াতে রূপদান লাভ করছে। তো আমরা একটু আগে জানিয়েছিলাম যে প্রয়োজনের তুলনায় যদি আমরা অতিরিক্ত মাত্রাতিরিক্ত ভিটামিন ডি খেয়ে ফেলি, সেক্ষেত্রে কিছু সিমটম দেখা দেয়। সেই সিমটম গুলোর মধ্যে রয়েছে বমি আসবে, বমি বমি ভাব হতে পারে, খাদ্যে অরুচি হয়ে যেতে পারে, শরীর ওজন পর্যন্ত কমে যেতে পারে। এই কন্ডিশনটার নাম হচ্ছে হাইপার ভিটামিনোসিস, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কখনোই কোনো কিছু সেবন করা ঠিক না, তারই একটি বার্তা আমি দেওয়ার চেষ্টা করছি। ভিটামিন ডি এর ঘাটতি থাকলে সেটি ডোজ অনুযায়ী, বয়স অনুযায়ী ব্যালেন্স করতে হবে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে মানে শত শত রোগের কারণ কিন্তু ভিটামিন ডি। সেজন্যই বলা হয়েছে যে কমপ্লিকেশনস ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, মোর দেন 100 ডিজিজ আর লিঙ্কড উইথ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, অর্থাৎ 100 এর অধিক রোগ কিন্তু জড়িত এই ভিটামিন ডি এর ঘাটতির কারণে। এই বিষয়টা কিন্তু আমাদের জন্য একটি অ্যালার্মিং সাইন। সেই সাইনগুলো বা সিমটম গুলো কি কি থাকতে পারে? আপনার শরীর যদি দুর্বল লাগে, আপনার মাসেল পেইন হয়, অর্থাৎ মাংসপেশিতে যদি ব্যথা অনুভব করে, আপনাকে অ্যালার্ট হতে হবে যে আপনার ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা। কিছু কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ইমিউন ফাংশন লস হয়ে যেতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ইভেন মানসিক ভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে, মুড এবং ডিপ্রেসিভ ডিসঅর্ডার দেখা দেয়। বোন রিলেটেড ডিসঅর্ডারের কথা একটু আগে বললাম, এবং অটো ইমিউন ডিজিজও আমাদের শরীরে দেখা দিতে পারে এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণে। আমরা দুটো স্টাডি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটি স্টাডি হয়েছিল পপুলার মেডিকেল কলেজ হসপিটালে, এটি 2016 সালের মার্চ মাসে। সেখানে 212 জন রোগীর মধ্যে একটি গবেষণা করা হয়, এবং সেখানে 56 জন মহিলা এবং ফিমেল ছিল 156 জন, মোট 212 জন, এবং তাদের বয়স সীমা ছিল 18 থেকে 60 বছর। এবং তাদের যে কমন প্রেজেন্টেশনটা ছিল, তাদের কিন্তু শরীরে ব্যথা, এই সমস্যাটাই ছিল। এবং তাদের ভিটামিন ডি অ্যানালাইসিস করে দেখা গেল, আপনারা একটু দেখুন, মোর দেন 30 ন্যানোগ্রাম, অর্থাৎ পর্যাপ্ত যে ভিটামিন ডি সেটির সংখ্যা কিন্তু মাত্র 0%, অর্থাৎ শূন্যের কোঠায়। 21 থেকে 29.9 ইনসাফিসিয়েন্টি, অপর্যাপ্ত হচ্ছে 4.2%। আমরা যদি এই গ্রাফটি দেখি, বারটি দেখি, 10 থেকে 20 এর মধ্যে ছিল 68%, অর্থাৎ একটি সিংহ ভাগেরই কিন্তু ঘাটতি রয়েছে। এবং তীব্র মাত্রার ঘাটতি ছিল 26.90% রোগীর মধ্যে। এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা কি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটি অশনি সংকেত। আমরা আরো একটি স্পেশালাইজড হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি, আমরা নিটোরের যদি একটি ডেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেখানে দেখা গেছে এটাও হয়েছিল একটি স্টাডি
এই স্টাডিটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোরে, এবং সেখানে দেখা গিয়েছে যে 157 জন চিকিৎসকের মধ্যে জরিপটা করা হয় যাদের বয়স সীমা ছিল 18 থেকে 65 বছর, এবং মহিলা ছিল 4 জন, পুরুষ 56 জন। সেই জায়গাটাতেও কিন্তু একটি চরম হতাশা আমরা দেখতে পাচ্ছি যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে 89.80%। এটাকে আমরা রেট করে দেখানোর চেষ্টা করছি, এটা আমাদের জন্য একটি রেড সিগন্যাল যে প্রায় 90% চিকিৎসকদের মধ্যে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। ভিটামিন ডি অপর্যাপ্ত ছিল 8.30 এবং ভিটামিন ডি সাফিসিয়েন্সি ছিল মাত্র 1.90 চিকিৎসকের মধ্যে। তো এই জায়গাটাতে আসলে আমাদের একটি ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমাদের এই ভিটামিন ডি কেন এত ঘাটতি, কি করে আমরা এটার উত্তরণ ঘটাবো, সেই বিষয়টা নিয়ে মূলত আজকে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। এবং সেই সাথে আমরা একটু যদি কয়েকটি পাবলিকেশনস এবং কয়েকটি জার্নালের তথ্য আপনাদেরকে দেই যে ভিটামিন ডি কিন্তু এই কোভিড-19 যথেষ্ট ইমিউন বুস্ট আপ এবং হেল্প করছে। পাশাপাশি যে করোনা ভাইরাস কোভিড-19 এই ভাইরাসের লোডটাকে কমাচ্ছে, এবং এই ভাইরাসের যে প্যাথোজেনেসিস সেটি হচ্ছে যে একটি পর্যায়ে যে ফুসফুসের মধ্যে প্রদাহ তৈরি করে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে, যেটাকে আমরা বলে থাকি সাইটোকাইনস। এই সাইটোকাইনস হচ্ছে আমাদের নিজের শরীরের নিজস্ব কিছু কেমিক্যালস, যেটা চেষ্টা করে থাকে আমাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাতে যে উল্টা অটো রিয়াকশন হয়ে আমাদের লাংসটা কলাপস হয়ে যায়, এটাকে আমরা বলি সাইটোকাইন স্টর্ম। এই স্টর্মটাকে, এই ঝড়টাকে কিছুটা শিথিল করার জন্য কিন্তু ভিটামিন ডি এর একটি রোল রয়েছে, যার কারণে কিন্তু কোভিড-19 অর্থাৎ এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদেরকে আমরা ভিটামিন ডি সাজেস্ট করছি, কারণ তাদের এই যে একটি ঝড় তৈরি হয়, সাইটোকাইন স্টর্ম তৈরি হয়, সেই ঝড়টাকে কিন্তু থামাতে সহায়তা করে কিন্তু ভিটামিন ডি, যার ফলে কিন্তু একটি লাইফ বেঁচে যেতে পারে। যার কারণে ভিটামিন ডিটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কোভিড-19 যেহেতু প্যান্ডেমিক ঘোষণা করা হয়েছে, ঠিক তেমনি ভাবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটাও কিন্তু একটি বহির্বিশ্বে প্যান্ডেমিক ভাবে ডেফিসিয়েন্সি ঘোষণা করা হয়েছে। তো আমরা চাই এই অবস্থা থেকে উত্তরণ, আমরা চাই বিশেষজ্ঞ মতামতের আলোচনা থেকে আরো বেশি বেশি করে মানুষ সচেতন হবে। Salute all frontline fighters who are fighting with this COVID-19, and thank you very much. Stay safe. আমি এই ছোট্ট উপস্থাপনার মাধ্যমে আমার প্রেজেন্টেশনটি শেষ করছি, এবং সেই সাথে স্যার নিশ্চয়ই আমার প্রেজেন্টেশনটি আপনারা উপভোগ করেছেন। এই পর্যায়ে আমি প্রথমে মতামত আশা করছি প্রফেসর ডক্টর খান আবুল কালাম আজাদ স্যারের কাছে। এই যে প্যান্ডেমিক যে একটি ঘোষণা হয়ে গেল ডেফিসিয়েন্সি, কি কারণে স্যার এত ঘাটতি হচ্ছে, একটু যদি আমাদের উদ্দেশ্যে একটু বলেন, পরবর্তীতে আমরা আরো কিছু বিষয় আপনার কাছ থেকে জানবো যে কেন এত ঘাটতি। স্যার সূর্যের আলো তো আমরা গ্রহণ করছি ঠিকই, কিন্তু তারপরও 90% মানুষের মধ্যে এই ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। তো কেন স্যার এই ঘাটতিটা একটু যদি আমাদের ক্লারিফাই করেন। থ্যাংক ইউ। আমি যেখানটা ছিলাম, তো এখানে আপনি আপনার প্রেজেন্টেশনের পরে আমার বক্তব্য খুব সোজা হয়ে গেছে। আপনি এত তথ্যগুলো সুন্দর নিয়ে এসেছেন এবং উইথ এভিডেন্সেস। তো এটার মানে আমাদের একটা ভিটামিন ডি ঘাটতি আমরা বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি। আমরা বললাম যে আমরা বাচ্চাদের দেখতে পেতাম, বড়দের খুব একটা বড় দেখতে পেতাম না। বড়দের ওরকম ভেঙে যাওয়া বা ওইরকম আমরা খুব কম পেতাম, অথবা ওই পর্যন্ত মানুষের গড় আয়ু তখন অনেক কম ছিল, এবং সেখানে হয়তোবা আমরা ওই রকম কেস দেখতে পেতাম। কিন্তু 2009 সালে আমরা একজন মাদারীপুর থেকে এক ভদ্রমহিলা আমার আন্ডার, আমি তখন প্রফেসর অফ মেডিসিন হিসেবে জয়েন করেছি, এবং তখন দেখলাম তার মাল্টিপল সাইডে তার এই হাতের এই বড় হাতটা ভেঙেছে, এখানে ফ্র্যাকচার, এখানে ফ্র্যাকচার, পায়ের হিউম্যারাসে ফ্র্যাকচার, তার পেলভিক বোনে ফ্র্যাকচার, এবং এত মাল্টিপল ফ্র্যাকচার নিয়ে আসেন। তো এরকম তার বয়স 60-এর উপরে ছিল। তো আমরা সেটা করি, তখনও বাংলাদেশে ভিটামিন ডি তে অ্যাসেস করা যায় না। তো আমরা খুব স্ট্রংলি সাসপেক্ট করলাম যে এটা অস্টিওপোরোসিস এবং অস্টিওমালেশিয়ার একটা মিশ্রণ হবে। তখন আমরা অস্টিওপোরোসিস এর পিএমডি তখন করা যায়, আমরা করলাম, এবং সেখানে কিছুটা ঘাটতি দেখলাম। তারপর আমরা বাইরের থেকে আমরা ভিটামিন ডি লেভেলটা পরীক্ষা করে নিয়ে আসি ইন 2009, এবং সেই সময় আমরা দেখতে পাই যে তার সিভিয়ার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এবং তাকে আমরা অর্থোপেডিক কেয়ার দিই, অর্থাৎ তার হাড়গুলো জোড়া লাগার ব্যবস্থা করি। পরবর্তী পর্যায়ে তাকে অ্যাডিকুয়েট ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো দেওয়ার পরে তারপর আমরা তার ফলো আপ নিই, এবং তারপরে উনি হাঁটতে পারেন।
এবং উনি দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজে আমাদের ছিলেন। এটা একটা দেখি। এখন এই কোভিড এর সময়ে যে আসার কারণ এটা হলো যে তার আগে থেকে একটা, যেমন ধরেন এই আমাদের এই সাবকন্টিনেন্টে এবং আফ্রিকান এলাকায় এবং আপনার ইসেতে মিডল ইস্টে, তো মিডল ইস্ট আলারা গবেষণা করে বের করলো যে তারা সূর্যের আলো মেয়েরা পায় না, ভেইল পরে থাকে, তারা বোরকা পরে। এই বোরকা পরার জন্য, তাদের ভেইল থাকার জন্য তারা বাইরে যায় না, তারা হোম বাউন্ড, এবং যখনও বাইরে যায় তখন হেজাব পরে বা আপনার বোরকা পরে। তো যার ফলে তাদের আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। তো আমাদের একটা হলো যে আমরা তখন ইউরোপিয়ান কতগুলো স্টাডি দেখলাম, ইউরোপিয়ান স্টাডি বলছে যে তাদের ভিটামিন ডি এরকম নাই, ককেশিয়ানদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কম। তাহলে কোথায়? তাহলে আমরা দেখলাম যে এশিয়ানদের মধ্যে একটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, অর্থাৎ আমাদের সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া এবং আফ্রিকানদের মধ্যে। তো আমরা বললাম যে এখানে তো এত সূর্যের আলো পাচ্ছে, আমাদের তো সূর্যের আলো ইউরোপের চাইতে বেশি, আমাদের কেন হচ্ছে? তখন আলটিমেটলি দেখা গেল যারা ডার্ক স্কিন তাদের এই সূর্যের আলো ভালো মতো কাজ করতে পারে না। এবং আমরা জানি যে 70% আপনার ভিটামিন ডি সিনথেসিস হয় স্কিনে, আর 30% আমাদের খাবার থেকে আসে। তাহলে যদি সানলাইটে আমরা কম যাই, বিশেষ করে যারা আপনার ওই সানলাইটে এক্সপোজ হয় না, হোম বাউন্ড পিপল, যারা নড়াচড়া করতে পারছে না, যারা কম বাইরে যাচ্ছেন, যাদের খাবারটা ভিন্ন রকম হয়ে গেছে এবং তারা নড়ছেন না, সানস্ক্রিন ব্যবহার করেন কথা কথা, তাদের আপনার এই সানলাইটটা ভালো মতো ভিটামিন ডি সিনথেসিস করে না। এবং খাবারও দেখেন আপনি, আমাদের বাংলাদেশের মানুষরা হৃৎপিণ্ডের এবং ব্লাড প্রেশারের ভয়ে এতই কাতর হলেন, ডিম খাওয়াটা বাদ দিয়ে দিলেন। এবং বিশেষ করে ডিমের কুসুম, ডিম ম্যাডাম খান আর তার পাশে দাঁড়িয়ে থাকেন, তার যে কাজ করেন ওকে বলে তুই কুসুমটা খা। তো এইটা কিন্তু অনেকদিন আমাদের চর্চা ছিল আমাদের, এই জন্য যার ফলে দেখা গেছে যে ডিম আমরা অনেকেই খাচ্ছেন, কিন্তু আপনার ডিমের যে সুফল সেটা পাচ্ছেন না। এবং সামুদ্রিক মাছ অনেকে এটা খান না, এবং আমরা স্যালমন, টিউনা এটা আমরা বলছি না, কিন্তু রূপচাঁদা মাছে অনেক পাওয়া যায়। আপনি ইলিশ মাছের কথা বললেন, এটা পাওয়া যায়, সামুদ্রিক পোয়া মাছে পাওয়া যায়, অর্থাৎ এই মাছগুলোতে আপনার ভিটামিন ডি প্রচুর পাওয়া যায়। এবং বিগত 10 বছরে বাংলাদেশের কালচারে মাশরুম খুব ভালোভাবে ঢুকে গেছে। তো মাশরুমে সিটাকি মাশরুম বলে, এই মাশরুমে প্রচুর পরিমাণ পাওয়া যায়। বাংলাদেশে বহু বছর ধরে পনির তৈরি হয়, কিন্তু পনির সবাই খায় না, পনিরে প্রচুর পরিমাণ পাওয়া যায়। তা আমাদের দেখা গেছে যে ডিফেক্টিভ লাইফস্টাইল, সূর্যের আলোটাকে আমরা গ্রহণ করার ক্ষেত্রে উদাসীন, এবং আমাদের স্কিন অপেক্ষাকৃত ডার্ক থাকার জন্য সেটার সিনথেসিসটা অ্যাবজর্পশন হয়ে ডিফিকাল্ট। এন্ড নাম্বার 3 হচ্ছে আমরা যে ফুড খাচ্ছি সেইখানে ফর্টিফিকেশনও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ফর্টিফাইড জুস, ফর্টিফাইড মিল্ক, এর মধ্যেও কিন্তু ভিটামিন ডি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পায়। এখন এইগুলো ভিটামিন ডি আমাদের দেশে ঘাটতি আমরা পেলাম। এবং আরেকটি বড় কথা হচ্ছে, যখন আপনার করোনা আক্রমণ করলো, এবং দেখেন এই যে আমরা ককেশিয়ানদের কথা বলছিলাম, কিন্তু দেখা গেল ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি, এবং এদের কি পরিমাণ কোভিড আক্রমণ করেছে আপনি দেখবেন। এবং এই এদের মধ্যে যখন আপনার পরীক্ষা করে যে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স গুলোর উপস্থিতি দেখা হলো, তখন তাদের মধ্যে দেখা গেল যে ভিটামিন ডি এদের সবার মধ্যে কম, এবং যত বেশি কোভিড সিভিয়ারিটি, এর সাথে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিও রয়েছে প্রচুর পরিমাণে। এর আগে ককেশিয়ানরা যে দাবি করছিল যে তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি নাই, কিন্তু এইবার কোভিড আক্রমণে তাদের এই গবেষণার পথটা সুগম করে দিল যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ, এরকম ডেফিসিয়েন্সি হলো কেন? তাহলে যাদের ডেফিসিয়েন্সি তাদের কি কোভিড বেশি হয়েছে? আমরা কি পুরোপুরি সার্ভে করি নাই যে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্ট ইত্যাদি অনেকগুলো কথা চলে আসায় আমরা ইতালি, স্পেন থেকে অনেকগুলো পেপার পেয়েছি, এবং সেখানে আমরা ভিটামিন ডি এর আগে থেকেই জানি। আপনি অনেকগুলো উল্লেখ করেছেন যে ভিটামিন ডি আমাদের ইন্টেস্টাইনে, অন্ত্রনালীতে অ্যাবজর্ব হবে, কিডনি বাধা দেবে যে তোমাকে আমি বের হতে দেবো না। কাকে অ্যাবজর্ব করবে? ক্যালসিয়াম। এবং এই ক্যালসিয়াম এবং ফসফরাসের ব্যালেন্সের জন্য কি হয়? আমাদের হাড্ডি ঠিক থাকে, আমাদের দাঁত ঠিক থাকে, এবং এই শুধু এই হাড় এবং দাঁত ক্যালসিয়াম দিয়ে নয়, আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ, আমাদের মেন্টাল হেলথ, আমাদের নিউরোলজিক্যাল হেলথ, আমাদের সাইকোলজিক্যাল হেলথ এবং আমাদের ইমিউনোলজিক্যাল হেলথ, এর প্রত্যেকটাই আপনার ভিটামিন ডি তার স্পেশাল রোল প্লে করে। এবং আমরা তো দেখলাম রিকেট যদি ছোটবেলা হয়,
তাহলে তার গ্রোথ হবে না, স্টান্টেড গ্রোথ হয়ে যাবে, খর্বকায় হয়ে যাবে, তার হাত পা বাঁকা হয়ে যাবে। তো সেই রকমের চাইতে অপেক্ষাকৃত বড় হলে হতে পারে। এবং সবচাইতে বড় কথা, যদি বৃদ্ধদের হয় অস্টিওমেলেশিয়া বলি আমরা, এবং অস্টিওমেলেশিয়া হলে তখন সেখানে মিনারেলাইজেশন, অর্থাৎ ক্যালসিয়াম ফসফেট যে কমপ্লেক্সটা হবে এইটা ঠিক মতো হাড়ের ভেতরে জমবে না। না হলে আস্তে আস্তে যে হাড়ের যে গুণন এটা লুজ হয়ে যাবে, এটাকে বলে অস্টিওপোরোসিস। তখন অস্টিওমেলেশিয়া এবং অস্টিওপোরোসিস দুটো মিলে হাড়কে প্রচন্ড ভঙ্গুর করে দেয়, হাড় ভেঙে যায়। তাদের সামান্য হাত রেখেছে, হাতের একটা হাড় ভেঙে গেল, তারা একটু পিঠে হেলান দিয়ে বসছে, ভার্টিব্রাল কলাম ভেঙে গেল। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এখন যেহেতু আমাদের গবেষণা এসছে যে আমাদের ইমিউন একটা সিস্টেমের ডিস্টারবেন্স হয়ে যায় কোভিড ইনফেকশনে, এবং সেইখানে যেহেতু দেখা যায় যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সাথে এটা সম্পর্ক রয়েছে, সেই জন্য আমাদের দেশের মানুষ ভিটামিন ডি এস্টিমেশন এবং ভিটামিন ডি খাবার যে চর্চা শুরু করেছেন, এবং সেই চর্চাটাকে কাজে লাগিয়ে ভিটামিন ডি শুধু আপনার ফার্মেসি থেকে ফার্মাকোলজিক্যাল এজেন্ট হিসেবে কিনে খাবে না, ন্যাচারালি ভিটামিন ডি পেতে হবে। সেটা কি করবে? সপ্তাহে 2 থেকে 3 দিন যারা 10 থেকে 15 মিনিট সূর্যের মধ্যে বসে থাকবেন। 2 নম্বর, তারা সানস্ক্রিন ইউজ করবেন না, তারা ফুল স্লিভ শার্ট পরবেন না প্রয়োজন ছাড়া। এবং তারা যদি এই কাজটি করতে পারেন তাদের একটা সিনথেসিসটা ভালো হবে। আর ডেফিনেটলি যাদের ডায়রিয়া নাই, যাদের কিডনি ভালো আছে, যাদের লিভার ভালো আছে, তাহলে তার এই ভিটামিন ডি তৈরি হয়ে ভেতরে কাজ করার কোনো অসুবিধা নেই, তারা সেগুলোকে কাজে লাগাতে পারবে। এখন আমাদের যখন এরকম একটা বৈশ্বিক মহামারী এসছে কোভিড, তখন আমাদের অনেক কিছু প্রকাশ করছে, আমরা অনেক কিছু জানতে পারছি। আমরা জিঙ্কের ভ্যালু জানতে পারছি, আমরা ভিটামিন ডি এর ভ্যালু জানতে পারছি, ভিটামিন সি জানতে পারছি, ভিটামিন এ জানতে পারছি। এইখানে আমাদের একটা বড় উন্মোচিত হয়েছে যে নিউট্রিশনাল এলিমেন্টস, অনেক ছোট ছোট এলিমেন্টস যারা আমরা ফাস্ট ফুড খেয়ে খেয়ে আমাদের এই খাবারগুলো আমাদের পাই না, এবং অনেকগুলো ট্রেস এলিমেন্ট এটা আমরা পাই না। অনেকগুলো ভিটামিন বি যে কম্পোনেন্ট রয়েছে, থায়ামিন এখন বাঙালির শরীরে নাই, থায়ামিন পাওয়াই যায় না। তো এই জন্য দেখবেন মানুষ অনেক সময় জিহ্বায় ঘা হলে সে রিবোফ্লাভিন বাজার থেকে কিনে খায়, কিন্তু রিবোফ্লাভিন খাবারের মধ্যে রয়েছে। এবং একটু করে আগে যে বাঙালি ঘি খেত, এই ঘিয়ের মধ্যে প্রচুর রিবোফ্লাভিন রয়েছে। এর ফলে তাদের এটা চিন্তা করতে হবে। এবং এই যে নায়াসিনের অভাবে চর্মরোগ হয়, ব্রেইন ভালো মতো গ্রো করে না, সেটাও আমাদের মনে রাখতে হবে। এইরকম করে একে একে আমরা সব বলতে পারি। তো আমার মনে হয় আমাদের এখন নতুন করে আমাদের খাদ্যাভ্যাসকে পরিকল্পনা নিতে হবে, সুষম খাদ্য তৈরি করতে হবে, যার মধ্যে আমাদের শর্করা থাকবে, আমিষ থাকবে, স্নেহ থাকবে, এবং আমরা বলতাম যে ভিটামিনস, মিনারেলস এবং পানি, এই সবগুলো মিলিয়ে আমাদের একটা হলো যে সুষম খাদ্য। এই বিষয়ে আমি জানি আজকে পুষ্টিবিদ অনেকটা আরো আলোকপাত করবেন। আমি শুধু ডিজিজ রিলেটেড বলছি যে আমাদের ভিটামিন ডি যেহেতু আমাদের উন্মোচিত হয়েছে, ককেশিয়ানদের মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আর আমাদের যে এই যে ব্ল্যাক পিপলের আমাদের যে আগে থেকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, সেই জন্য আমার মনে হয় এখন আমাদের সময় আমরা ভিটামিন ডি পূরণ করব এবং আমরা সুস্থ থাকার চেষ্টা করব। আমি সময় থাকলে বলতাম, আমি 15 মিনিট ডিলে করেছি, আমি একটু আমার একটা নেক্সট মিটিং আছে, আমি যেতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবনের প্রয়োজনে ভিটামিন ডি পাওয়ার্ড বাই ভিটাডি 3 রেনেটা এক্সক্লুসিভ প্রেজেন্টস। তো এই অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে দুজন কি বলবো যে সোশ্যাল ওয়ার্কার হয়েছেন, আমরা তাদের গল্প শুনবো। তবে তার আগে আমরা একটু এই মুহূর্তে প্রফেসর ডক্টর শামীম আহমেদ স্যারের কাছে একটু আসতে চাই। স্যার, প্রিন্সিপাল স্যার অনেক কথা বলে গেলেন, আমরা এবার একটু কিডনির জায়গায় আসতে চাই। মানবদেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ নিয়ে স্যার আপনি কাজ করছেন, বিশেষ করে কিডনি। দুটো কিডনি যার আছে তিনি এখনো সুস্থ আছেন, কিডনি অকেজো হয়ে গেলে আসলে আমাদের জীবনটাই থেমে যাবে। তো সেই কিডনি বিশেষজ্ঞ আপনি স্যার, একটু আমাদেরকে বলবেন যে এই যে ভিটামিন ডির সাথে অর্গান কিডনি রিলেশনশিপটা কি, কিডনি কিভাবে ভালো থাকে ভিটামিন ডি এর কারণে, এবং ভিটামিন ডিটা কিভাবে আমাদের শরীরে প্রয়োগ হয় কিডনির কারণে, একটু যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। ধন্যবাদ। প্রফেসর আজাদ খুব ডিটেলসে বলেছে। আমি একটা প্রফেসর আজাদ তো একটা স্টোরি দিয়ে শুনলো, আমি আমার একটা স্টোরি দিয়ে শুরু করি, শেয়ার করি। 1 বছর আগে আমি পপুলারে প্র্যাকটিস করি।
আমার দেখতেছি যে আমি নামাজ পড়তে যখন যাই আমার সারা মানে বিশেষ করে পা এবং প্রচন্ড ব্যথা করে। এবং আমি তখন 2-4 দিন পরে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট গেলাম। ওরা ফিজিওথেরাপি ওরা জয়েন্টের মুভমেন্ট করে, স্যার আপনার এই জয়েন্টটা স্টিফ হয়ে গেছে, ওই জয়েন্টটা স্টিফ হয়ে গেছে, এরকম 2-3 দিন দিলাম। বাসায় এসে বললো এই এক্সারসাইজ করলাম, কিন্তু আমার জানি কেন একটা সন্দেহ হলো। তখন আমি কিছু ইনভেস্টিগেশন করতে দিলাম, সাথে আমি ভিটামিন ডি নিজেরটা করলাম। টু মাই আটার সারপ্রাইজ আমার এই ভিটামিন ডি আসলো 7 পয়েন্ট সামথিং, যেটা 30-র উপরে থাকার কথা। তাহলে তখন আমি ওই যেটা করলাম, আমি এর আগেও বলেছিলাম যে ভিটামিন ডি 40,000 করে প্রত্যেক সপ্তাহে খেয়ে 8 সপ্তাহ পরে আবার মানে 2 মাস পরে আবার করলাম, এটা তখন 26-এ চলে আসলো। এন্ড আই এম ফিলিং ভেরি গুড। মানে এই যে জয়েন্ট পেইন এবং সিভিয়ার পেইন আনএক্সপ্লেইন, আমি কিছুতেই মিলাতে পারছিলাম না। সেই জন্য আমি বললাম যে এমন একটা রোগ যেটা আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে আপনার স্টাডিতে একটু বেশি পাচ্ছেন, এরপরের থেকে আমি প্রত্যেকটা রোগীর আমার যে পেশেন্ট আছে আমি মোটামুটি যারা সমর্থক, কারণ একটু ব্যয়বহুল ইনভেস্টিগেশনটা, আমি দেখি আমার কাছে মনে হয় 40% বা 50% ভিটামিন ডিফিসিয়েন্সি। এটা ইনসাফিসিয়েন্সি হতে পারে, ডিফিসিয়েন্সি হতে পারে, বা ইনসাফিসিয়েন্সি হতে পারে। 3টা ভাগে আমরা ভাগ করি অ্যাকর্ডিং টু লেভেল। এখন এই ভিটামিনের কি কাজ, আমি কিডনিটা একটু আসতেছে। ভিটামিনের কাজ হলো আমাদের 1 নম্বর হলো একটা হলো বোন হাড্ডিতে একটা কাজ করলে আমাদের টিথ, আমাদের গ্রোথ। আর একটা এখন যেটা জিনিস আছে যে আমাদের ইমিউনিটির ভিতরে কাজ করছে, অস্টিওমেলেশিয়া বা অস্টিওপোরোসিস, যেটা আজাদ সাহেব বললেন, দর্শকদের জন্য বলি, অস্টিওমেলেশিয়া হলো ডিফেক্ট ইন মিনারেলাইজেশন, অর্থাৎ আপনার অস্টিয়েট তৈরি হচ্ছে কোলাজেন ফাইবার, কিন্তু এখানে ক্যালসিয়াম ফসফেট মিনারেল নাই। আর অস্টিওপোরোসিস হলো ক্ষয়, ওভারঅল মাস অফ দ্য বোন ইজ ক্ষয়, সেটার পর রিডাকশন অফ বোন মাস, সেটা ক্ষয়। এই দুইটাই বয়স যখন হবে তখন বাড়বে। এখন রিসেন্টলি যে ভিটামিন ডি, আমি একটু পরে ভিটামিন ডির যে রোলটা কোভিডের সেটা আমি একটু আলোচনা করবো। এর আগে আমার কিডনি সম্বন্ধে বলি। কিডনি এই যে ভিটামিনটা তৈরি হয় কোথায়, যেটা হয় যে স্কিনের ভিতরে, সূর্যের আল্ট্রাভায়োলেট লাইট, এই যে আমাদের স্কিনের একটা 2টা স্তর আছে, একটা এপিডার্মিস আর একটা ডার্মিস। এই ডার্মিসে এই আল্ট্রাভায়োলেট রে দিলে ওই ডার্মিসের থেকে এই যেটা হাইড্রক্সি কোলেস্টেরল যেটা আছে সেটা কোলিক্যালসিফেরল হয়। এই কোলিক্যালসিফেরলটা 2টা হাইড্রক্সিলেশন হয়। প্রথমে লিভারে যাবে, লিভারে যে একটা হাইড্রোক্সিলেশন হবে 25 হাইড্রক্সিলেশন, আরেকটা কিডনিতে যাওয়া হবে 125 ডাইহাইড্রক্সিকোলিফেরল। 2টা অ্যাক্টিভেশন হতে পারে। অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি হইতে হলে 2টা হাইড্রক্সিল লাগবে। এখন তাহলে প্রশ্ন আসে, লিভার অসুবিধা হলে কি হবে? একটা ভিটামিন ডিফিসিয়েন্সি হবে। কিডনির যদি কাজ না করে তাহলেও ভিটামিন ডি অসুবিধা হবে। কাজেই অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি হইতে হলে এই লিভার আর কিডনি 2টা ভালো থাকতে হবে। এখন এই যে কিডনি, আমাদের যে কিডনির রোগ, যখন কিডনির কার্যক্ষমতা কমে যায় তখন কিন্তু এটা একটা কমপ্লেক্স ব্যাপার। 4টা জিনিস লাগে এই ভিটামিন ডি মানে কাজ করে যেভাবে, একটা হলো ক্যালসিয়াম, একটা ফসফেট, একটা প্যারাথাইরমন, আর হলো ভিটামিন ডি। এই 4টা জিনিস কিন্তু একসাথে কাজ করে, এটা কমপ্লেক্স ফেনোমেনন। ভিটামিন ডি যেটা করে, এই ক্যালসিয়ামটা ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন করে, এটা একটা কাজ। ভিটামিন ডি কাজ করে কি, এই যে প্যারাথর্মন যেটা রেগুলেট করে হরমোনটা, সেটার ভিতরে রিসেপ্টর আছে, সেখানে কাজ করবে। অর্থাৎ আপনার ক্যালসিয়াম যদি কমে যায় এই প্যারাথর্মনটা কাজ করবে, ক্যালসিয়ামে রেগুলেট করবে। আর ভিটামিন অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন না হলে আপনার বোন ভালো থাকতে পারবে না, কিডনির সমস্যা। এটা একটা হরমোন, এছাড়া তো। এখন আসেন এই যে কোভিডের কি ব্যাপারটা। কোভিডের ব্যাপারটা হলো এখন যেটা স্টাডি করে দেখেছে 1919 সালে একটা স্টাডি, মানে দিস আর লিটারেচার, 1919 সালে দেখা যাচ্ছিল যে একটা এপিডেমিক হয়েছিল, তখন দেখা যাচ্ছে যারা সূর্যে থাকতো তাদের এই ভাইরাল ইনফেকশনটা কম হতো। ওইটাই এখন দেখেন, এখন বেরোচ্ছে যে আমাদের এই ভিটামিন ডিফিসিয়েন্সি, সূর্যের আলোতে যারা না যাচ্ছেন, এই ভিটামিন ডিটা কোভিডের সাথে খুবই গুরুত্বপূর্ণ। এটা চায়নাতেও দেখা গেছে, ইটালিতেও স্টাডি করে দেখেছে। আমাদের বডিতে যখন একটা জীবনের ভাইরাসটা ঢুকে তখন ফার্স্ট লাইন অফ ডিফেন্স সেটা করে ইমিউনিটির একটা ইনেন ইমিউনিটি, সেইখানে যে ব্যাক্টোফেজটা আছে সেইখানে এটা বাধা দেয়। এই বাধা ইনেন ইমিউনিটি হলো ওই ভাইরাসটা ধরে নিবে, প্রোটেকশন দিবে ফার্স্ট। এই প্রোটেকশনের সময় ভিটামিন ডি এসেনশিয়াল। দেখা যাচ্ছে এই ভিটামিন যদি না থাকে এই প্রোটেকশনটা দিতে পারে না। এই প্রোটেকশনটা ইনিশিয়ালি দিবে, দেওয়ার পরে 7 দিন পরে আরেকটা হলো অ্যাডাপটিভ প্রোটেকশন ইমিউনিটি, অর্থাৎ টি সেল বি সেল, একটু ডাক্তারি ভাষায় বলতে হয়। একটা হলো অ্যান্টিবডি তৈরি করে, যে অ্যান্টিবডির জন্য আমরা বলি ইনফেকশন, আরেকটা হলো টি সেল ফাংশনটা করবে।
ওই অ্যাডাপ্টিভটা হলো 7 দিন পরে আসবে, কিন্তু ইনিশিয়ালি বাধাপ্রাপ্ত হবে এই ইনেন ইমিউনিটি। এইখানে যদি ভিটামিন ডি না থাকে, সেই জন্য দেখা যাচ্ছে যাদের ভিটামিন ডি কম তারা এই যে সাইটোকিন স্টর্ম যেটা আপনি বললেন, অর্থাৎ একটা প্রো ইনফ্ল্যামেটরি আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি। ভিটামিন ডি থাকলে এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি চলে যাবে, আর যদি ভিটামিন ডি কম থাকে প্রো ইনফ্ল্যামেটরি চলে যাবে। ইনফ্ল্যামেশন হবে, সাইটোকাইন রিলিজ হবে, পানি আসবে, আপনার বায়ুনালী বায়ুথলি যে ফুসফুসের সেখানে পানি জমে যাবে, অক্সিজেন ভিতরে ঢুকতে পারবে না, কার্বন ডাইঅক্সাইড আসতে পারবে না, তখন এই অক্সিজেন স্বল্পতা হবে, তখনই রোগী খারাপ হবে। এখন এই যে ভিটামিন ডি এখন তারা বলতেছে ইজ এ ভেরি এসেনশিয়াল, এবং তারা এটা প্রুভ করেছে মানে কোরিলেশনে যাদের ভিটামিন কম ছিল তারা সিভিয়ারলি আক্রান্ত হচ্ছে, যাদের ভিটামিন ভালো ছিল তারা লেস সিভিয়ারলি অ্যাটাক হচ্ছে। সো ইট ইজ এস্টাবলিশড দ্যাট ভিটামিন ডি এই কোভিড এর সাথে কোরিলেটেড আছে। যাদের কোভিড তাদের ভিটামিন ডি যদি ডিফিসিট থাকে তাদের, সেই জন্য তারা বলে যে প্রোফাইলেক্টিক অল কোভিড পেশেন্ট শুড বি ট্রিটেড উইথ ভিটামিন ডি। এখন এই ভিটামিন ডি আমরা যদি ডিফিসিট থাকে সেই রকম একটা চিকিৎসা আছে, যে একটু আগেই বললাম যে আপনি 40,000 সপ্তাহে একটা করে দিলেন 8 সপ্তাহ, তারপরে মেইনটেনেন্স ডোজ অনেক সময় বলে 20,000 মাসে একবার, অথবা আপনি যদি চান 2,000 করে প্রতিদিন খেতে পারবেন। আর এখন যারা বলে যে 60-এর উপরে যাদের তাদের খুবই সিভিয়ার ডিফিসিট থাকে তাদের জন্য টেস্ট করেই দেওয়া উচিত। আরেকটা বলা হচ্ছে 60-এর নিচে যদি হয় তাহলে স্টেট হয়ে আপনি এই ডেইলি ডোজে আপনি ভিটামিন ডি দিয়ে দেন, ওইটার মেজারমেন্ট করেন আর না করেন, কারণ এটা বেশ দামি চিকিৎসা। এই জন্য বলতেছে ভিটামিন ডি, এবং কোভিড এর জন্য এরা বলতেছে এটা দিস ইজ এ রিকমেন্ডেশন। এই যে আমি একটু আগে একটা সায়েন্টিফিক জার্নালে দেখতেছিলাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং। সো ভিটামিন ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ কোভিড পিরিয়ড, এই মহামারীর। আর যেগুলিতে আমরা বললাম এটা বোনের ভিতরে, এবং আপনার কি জানি বলে টিথ, এবং কি জানি বলে আপনার অস্টিওপোরোসিস, অস্টিওমেলেশিয়া, এবং কিডনি রোগের সময়। এখানে একটা কথা বলতে হবে কিডনি রোগের জন্য। কিডনি রোগের জন্য আমরা অনেক সময় ক্যালসিয়াম ভিটামিন ডি দেই। এখন এইখানে একটা প্রবলেম হয় যে তারা যারা কিডনির রোগ অথবা বয়স্ক লোক তাদের কিন্তু এই ক্যালসিয়াম এন্ড ফসফেট লেভেলটা অথবা ক্যালসিয়াম প্যারাথরমন ফসফেটটা দেখে দেওয়া উচিত। নাহলে যে জিনিসটা হয় এই বয়স্ক লোকদের আর্টারি সরু থাকে, আথেরোস্ক্লেরোসিস থাকে, সেই ক্ষেত্রে যদি ক্যালসিয়াম ডিপোজিটেশন হয়, ইউজুয়ালি যাদের ডায়াবেটিস, আমাদের প্র্যাকটিসে যে 60 থেকে 70% ডায়াবেটিস করোনারি আর্টারি ডিজিজ, সেই ক্ষেত্রে ক্যালসিয়াম ফসফেটটা দেখতে হবে। যদি ক্যালসিয়াম ফসফেট বেশি থাকে ইট উইল প্রিসিপিটেট দেয়ার ভাস্কুলার ক্যালসিফিকেশন। এটা একটা অনুষ্ঠান হবে আপনার এখানেই, সেই ক্যালসিফিকেশন হচ্ছে কিনা এবং পেরিফেরাল ভাস্কুলার ক্যালসিফিকেশন, সেই ক্ষেত্রে এটা মেজারমেন্ট করে একটু দেওয়া উচিত। আদারওয়াইজ যারা সুস্থ তাদের কিন্তু আপনি এভাবে দিতে পারেন, কিন্তু যাদের সিকেডি, ডায়াবেটিস, হার্টের রোগী, তারপরে বয়স্ক লোক, তাদের ক্ষেত্রে এই ভিটামিন দেওয়ার আগে আপনার ক্যালসিয়াম, ফসফেট এবং প্যারাথরমন এবং ভিটামিন ডি টেস্ট করে তারপর দাও, টু অ্যাভয়েড দিস ভাস্কুলার কলটিভেশন, দ্যাট ইজ এ সিভিয়ার কমপ্লিকেশন। অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেকগুলো তথ্য একসাথে পেয়ে গেলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রেনেটা এক্সক্লুসিভ জীবনের প্রয়োজনে ভিটামিন ডি। জীবন যখন থমকে যাচ্ছে ঠিক সেই সময়টাতে ভিটামিন ডি এর এত উপকারিতা আমরা আপনাদেরকে সামনে তুলে ধরছি। উদ্দেশ্য একটি, আসুন আমরা ভিটামিন ডিটাকে নিজেদের শরীরে তৈরি করার জন্য সূর্যের আলোতে যাই, সূর্যের আলো থেকে ভিটামিন ডি আমাদের ভেতরে প্রবেশ করাতে সহায়তা করি। সেই আলোচনায় করছিলেন আমাদের আজকে বিজ্ঞ দুজন প্যানেলিস্ট। আমরা এইবার একটু আসতে চাই যে আমাদের মাঝে যে নিউট্রিশনিস্ট আছেন ইশরাত জাহান, অনেক মনোযোগ দিয়ে তিনি শুনছিলেন। তার কাছে আমার একটি প্রশ্ন, যেহেতু আপনি খাদ্য বিশেষজ্ঞ, পুষ্টিবিদ, আপনার অনেক পেশেন্ট আসে আপনাদের কাছে যে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, এবং তখন ডায়েটারি চার্টে আপনারা কিভাবে ভিটামিন ডি যাতে তারা পেতে পারে সেই অ্যাডভাইসটা করে থাকেন, সেই চার্টটা কিভাবে দিয়ে থাকেন আমাদেরকে যদি একটু বলেন। খুবই চমৎকার একটি প্রশ্ন। কারণ হচ্ছে গিয়ে এতক্ষণ দুজন স্যারের কথা শুনছিলাম, আপনার প্রেজেন্টেশন দেখলাম, যে আসলে আমরা কিন্তু এখান থেকে ভিটামিন ডি হিস্ট্রিটা অনেকটা জেনে গেছি, যে আসলে এটা কি অবস্থায় ছিল, এখন আমাদের বাংলাদেশে কি অবস্থায় আছে। তো যদিও আমরা যখন ডায়েট চার্ট করি তখন আমরা চেষ্টা করি শুধু ভিটামিন ডি না, প্রত্যেকটা নিউট্রিয়েন্ট আমাদের বডির জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো যাতে ব্যালেন্স হয়ে থাকে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সবসময় বলি যে কারো যদি কোনো কারণে মডিফাইড ডায়েট লাগে, বিশেষ করে হচ্ছে ডিজিজ ওয়াইজ যেটা আমরা ডায়েট দিয়ে থাকি,
বিসাইড দিস যদি কারো ওবেসিটি থাকে বা আন্ডারওয়েট থাকে, তাদের জন্য যে ডায়েটটা আমরা চার্টটা করি, সব জায়গায় কিন্তু আমরা আসলে ব্যালেন্স ফুডটা প্রেফার করি সব সময়। তো এটা ডিপেন্ড করে তার ডিজিজ অনুযায়ী যে কোন নিউট্রিয়েন্টটা একটু কম বেশি করব, কারণ আমরা জানি যে 6টা খাদ্য উপাদান আমাদের কিন্তু প্রতিদিনের মেনুতে থাকতে হবে। তার মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি। তো এগুলোর হচ্ছে সুষম বন্টন যেটা, সেটা আমরা মাথায় রেখেই ডায়েট চার্ট করি। স্পেশালি যেটা হচ্ছে, আপনি যেহেতু ভিটামিন ডির কথা বলছেন, তো আমরা যেটা বলি ডিমটা খাওয়ার কথা আমরা সব সময় বলি যে প্রতিদিন আসলে সব বয়সীদের জন্য ডিম এবং ডিমের কুসুম খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য। সেক্ষেত্রে কিন্তু আমি আরো অনেক কথা বলবো যে ডিমের কুসুম নিয়ে যে ভ্রান্ত ধারণা আছে, এবং অনেকেই মনে করেন যে ডিমের কুসুম যারা দেশীয় মুরগি আছে যেগুলো বাইরে চড়ে, সেগুলোর মধ্যে হয়তো ভিটামিন ডিটা বেশি থাকে, আর যারা ফার্মের মুরগি সেটার মধ্যে ভিটামিন ডি কম থাকে। এরকম অনেক মিথ আছে অনেকের মধ্যে, যেখান থেকে তারা কনফিউশনে ভোগেন আর কি। তো ডিমের কুসুমের কথা বলি, ডিমের কথা বলি, আর দুধের কথা বলি, কারণ এখন বাংলাদেশে যে দুধগুলো আছে মোটামুটি যেসব ব্র্যান্ড আমরা ইউজ করি বা কনজিউম করি, সেগুলো ম্যাক্সিমামই ফর্টিফাইড করা থাকে ভিটামিন ডি। সো এটা খুব ইজিলি ডাইজেস্টেবল এবং আমাদের ওই ফর্মই থাকে। তারপর হচ্ছে আরো কিছু খাবার আছে, তো ওগুলো হচ্ছে গিয়ে ডিজিজ ওয়াইজ আমরা মানুষকে ইয়ে করি, বাট এই দুইটা কমন খাবার আমরা আসলে ডায়েটারি সোর্সে সবসময় রাখার কথা বলি, এবং ডায়েট চার্টে কিন্তু আমরা এটা প্রোভাইড করে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ ইরশাদ আপু, আপনার কাছে আমরা আবার আসবো। এবার একটু আসতে চাই আমাদের দুজন স্পেশাল গেস্টের কাছে। আমি শুরুতে আসতে চাই মুমতাহিনা হাসনাত ঋতু আপার কাছে। ঋতু আপা, আপনাকে অনেক অনেক স্বাগত আবারও রাষ্ট্রীয় পরিবারের পক্ষ থেকে। আপনার ব্যস্ত সময় আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, জানিয়ে রাখি মুমতাহিনা হাসনাত ঋতু তিনি হচ্ছেন নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, অর্থাৎ টেলিভিশন জগতের মানুষ একজন। তিনি একাধারে একজন ভালো শিল্পী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার প্রকাশনা কমিটির উপকমিটির তিনি একজন সদস্য, এবং সেই সাথে তিনি অনেক সামাজিক কাজ করছেন। বিশেষ করে আমাদের নিউজ প্রেজেন্টার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এনবিএর তিনি সম্মানিত প্রেসিডেন্ট, আমাদেরকে নিয়ে অনেক প্রোগ্রাম করে থাকেন। তো তার কাছ থেকে কিছু অভিজ্ঞতা আমরা শুনতে চাই, যে আপু আপনার একটি অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করেছিলেন। উদ্দেশ্য হচ্ছে যে আপনার অভিজ্ঞতাটা যদি আপনি শেয়ার করেন, তাহলে আরো 10 জন মানুষ উপকৃত হবে। আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্সটা ভিটামিন ডি এর ঘাটতি বিষয়ে যদি একটু আমাদেরকে প্রথমে জানান। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভকামনা। আপনারা মানে খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছেন। রেনেটাকে অনেক ধন্যবাদ, রেনেটা ফার্মাসিউটিক্যালসকে এবং রাজ টিভিকে, সাথে সাথে তো আছে আমাদের বাসুদেব সাহাকেও অনেক ধন্যবাদ। আমাকে যখন বাসু জানালো যে ভিটামিন ডি3 নিয়ে একটা মানে আলাপ আলোচনা হবে, আমি সাথে সাথেই বললাম যে আমি এই এই প্রবলেমই ভুগেছি, এখনো ভুগছি। কারণ হলো আমার 2016 সালে আমার এই প্রবলেমটা হয়েছে, ডেফিসিয়েন্সি দেখা দিয়েছিল, এবং আমার মনে হয় ডি3 এটা ছিল হলো 15 সামথিং এরকম কিছু ছিল। তো আমার অসম্ভব মানে খারাপ লাগে, মানে কি আমি এখনো এটার জন্য কষ্ট পাচ্ছি। আমার মনে হচ্ছে কিছুদিন ভালো থাকে আমি হয়তো আবার এই অসুস্থতা, যেমন আমার পায়ে প্রচন্ড ব্যথা, এটা মোটামুটি আমার সহকর্মী যারা আছেন সবাই জানেন। আমার মানে এই কারণেই মানে হাঁটুতে ব্যথা, আমার শরীরের দুর্বলতা, এসব কিছু জন্য আমার এই ডি3 অভাবের কারণে এসব দেখা দিয়েছে, হাড় ক্ষয় দেখা দিয়েছে। আমার কিন্তু অনেক আজ থেকে প্রায় 15 বছর আগে কিন্তু আমার হাড় ক্ষয়ের সমস্যা হয়েছে, তখন কিন্তু বুঝতাম না। ওই আমাদেরকে ক্যালসিয়াম খেতে দিত, ক্যালসিয়াম খেতাম, ক্যালসিয়াম খেয়ে অনেক সময় মানে আমার কাছে মনে হতো যে আমার খুব অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, মানে অন্যান্য প্রবলেম দেখা দিত। পরবর্তীতে একদম লাস্ট অফ অল 2016-তে ধরা পড়লো যে আসলে আমার ভিটামিন ডি সমস্যা ছিল, এটার অভাবটা ছিল, এই কারণে আমার যত রকম সমস্যা। এরপরে তো ওষুধপত্র যা খেলাম, প্রায় আমাকে আবার একটু স্টপ করে আবার খেতে হয়। মানে আমাদের একজন বিজ্ঞ প্রফেসর স্যার ডক্টর আজাদ মনে হয় বলছিলেন যে 60,000 পাওয়ারের, আমার কিন্তু আসলে ইনজেকশনও দিয়েছিল, এবং পরবর্তীতে আমাকে মানে মুখে খেতে হয়েছে প্রায় 60,000 পাওয়ারের এরকম মানে ভিটামিন ডির ওষুধ খেতে হয়েছে। কিন্তু আসলে আমাদের সমস্যা কি, আমাদের আসলে রোদ, যদিও আমরা গরমের মধ্যে বসবাস করি, বাট সানলাইটটা ওভাবে আমাদের গায়ে লাগানো হয় না।
আর বিশেষ করে আমরা যারা মেয়েরা আছি শুধু মনে করি যে আমাদের স্কিনের সমস্যা হয়ে যেতে পারে, আমাদের সানবার্ন হলে আমাদের গায়ের রং নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আসলে আমি নিজেও এটা ভয় পাই, আমি খুব রোদ অ্যাভয়েড করি। বাট D3 জন্য তো রৌদ্রটা খুব ভালো, একদম ন্যাচারাল ট্রিটমেন্ট বলতে গেলে। যেমন আমরা দেখতাম যে আমাদের দাদি নানিদের কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছিলেন, তাদের তাদের কিন্তু আমরা কখনো শুনিনি তাদের হাঁটুতে ব্যথা, এসব ব্যথা, ওসব ব্যথা। কারণ কি, আমি আমার নানিকে দেখতাম মানে সকাল 11টার মধ্যে উনি মানে গোসল করে নিতেন, গোসল করে এবং প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা উনি রোদ লাগাতেনি। একদম আমার নানি দাদিকে একদম দেখেছে, আমরা তখন হাসতাম যে নানি কি যে করে। এখন বুঝি যে ওনারা এসব কারণেই মানে আল্লাহর রহমতে অনেকদিন বেঁচে ছিলেন এবং সুস্থভাবে ছিলেন, যেটা আমরা এখন এই বয়সেও মানে কল্পনা করতে পারছি না ওনাদের বয়স পর্যন্ত যাবো কিনা। আমি এখনো, আমি নিউজ শেষ করে যখন আমাদের রাতের নিউজ থাকে, আমাদের ভবনের লিফট বন্ধ করে দেওয়া হয়, আমরা 7 তলা থেকে সিঁড়ি দিয়ে নামতে হয়। আমার খুব কষ্ট হয় এখনো, কন্টিনিউ আমার মানে হাঁটু ভাঁজ করতে পারি না, আমার এত ব্যথা। তো এই আমার অভিজ্ঞতা, আমি এখনো কষ্ট বহন করে চলছি। অর্থাৎ এটা এই এই বাসুও জানে। জায়গাটাতে, হ্যাঁ, অবশ্যই আমরা এটার একটি সমাধান খোঁজার চেষ্টা করব প্রফেসর শামীম স্যারের কাছে। আমি না এই না না, বিষয়ে আমি আমি জানবো। প্রফেসর শামীম শামীম স্যারের কাছ থেকেও শুনেছি, আজাদ সাহেব যে ছিলেন ওনার কাছ থেকেও শুনেছি। মানে আসলে অনেক অভিজ্ঞতা আজকে অর্জন করলাম, যেটা আমরা জানতাম না আসলে। আচ্ছা, ধন্যবাদ আপনি আপনাদের সবাইকে, আমরা অনেক আমরা এই ধন্যবাদ। জায়গাটাতে আসবো আমরা স্যার। বাসুদেব, আমি একটা পয়েন্ট একটু করি। ওনার তো পণ্য ছিল আমার সাথ, আমি আনইউজুয়াল, আমাকে ফিজিক্যাল মেডিসিনে বলে স্যার আপনার জয়েন্ট স্টিফ হয়ে যাচ্ছে, রেগুলার ফিজিওথেরাপি দেন। পপুলারে আমি চেম্বার করার আগে ফিজিওথেরাপি 3-4 দিন দেওয়ার পরে আমার জানি কেন সন্দেহ হলো যে লেট মি সি, আমি নট দ্যাট, আমি অন্য কোনো কিছু হলো কিনা, বয়স 66। তো আমি ওই টেস্টের সাথে আমি ভিটামিন ডি ঢুকে, আমার তো সাত, আপনার তো 15 ছিল। আচ্ছা, আরেকটা জি বাসুদেব, আরেকটা কথা বলি, হ্যাঁ, যাদের স্কিন পিগমেন্টেশন, যাদের ডার্ক কালার, তাদের কিন্তু সূর্যের আলোর থেকে সিনথেসিসটা কম হয়, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আমি বলতে চাই, যারা ওই যে উনি বললেন, অনেকে যারা এসএলই বা যারা ফর্সা তারা কিন্তু অনেক সময় এই সানবার্নকে অ্যালার্জিক থাকে। আমি একজনের নাম বলতে চাই না, উনি যদি রোদ্রে যায় তাহলে ওনার অ্যালার্জিক হবে। আরেকটা পয়েন্ট হলো টু মাস আমার এক্সপোজার, নিজেরই তাই হয়। হ্যাঁ, টু মাস এক্সপোজার টু সানডে দ্যাট মে ক্রিয়েট স্কিন ক্যান্সার। এটাও কিন্তু একটা পয়েন্ট আছে, যেটুক বলা হয়েছে 15 থেকে 20, খুব বেশি রোদে থাকার প্রয়োজন নাই। এবং আরেকটা পয়েন্ট যেটা একটু আলোচনা করছিলেন, যে ওই যে কক্সবাজারে আপনার অনুষ্ঠানে, যে কক্সবাজারে যারা ছিল কি জানি বলে, কক্সবাজারে যারা এই জাল টাল বা তাদের আবার ভিটামিন ডি ডিফিসিয়েন্সি ছিল, সেটাও একটা কারণ থাকতে পারে। কি কারণ সেটা আমরা জানি না। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছি জীবনের প্রয়োজনে ভিটামিন ডি। জীবন যেখানে থমকে যাচ্ছে, সেই জায়গাটা থেকে কিছু উত্তরণ ঘটানোর জন্য ভিটামিন ডি কিভাবে আরো একটু সচল করতে পারে, সেই আলোচনা হচ্ছে আমাদের আজকের এই আয়োজনে। আপনারা যুক্ত হতে পারেন রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে। আমাদের বিজ্ঞ প্যানেলিস্টদের কাছে আপনার প্রশ্ন রাখতে পারেন, উত্তর পেতে পারেন আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আজকে উত্তর পেতে পারেন আজকে আমাদের বিজ্ঞ প্যানেলিস্টদের কাছ থেকে। এই পর্যায়ে আসতে চাই আরো একজন জনপ্রিয় মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাকে আমরা নিয়মিত দেখে থাকি, একটি নিজের বলার মতো একটা গল্প। তো এই নামের মধ্যেই বোঝা যায় যে আসলে কত বড় একটি প্ল্যাটফর্ম। যিনি টানা 90 দিনের একটি ভলান্টারি সার্ভিস দিয়ে থাকেন, টানা 90 দিনে, এবং সেই 90 দিনে তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন, উদ্যোক্তা তৈরি করেন, তাদেরকে স্বাবলম্বী হতে সহায়তা করেন, বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে তাদেরকে ইনভলভ করানোর চেষ্টা করেন। সেই প্রিয় মুখ জনাব ইকবাল বাহার আমাদের মাঝে আছেন। আমরা ভীষণ গর্বিত তাকে আমাদের মাঝে পেয়ে। ইকবাল ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত আবারও আমাদের আজকের এই আয়োজনে। আপনি যেহেতু অনেক মানুষ নিয়ে কাজ করেন, আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই, বিশেষ করে যারা তরুণ রয়েছে তাদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ ফিটনেসটা আপনি কেমন লক্ষ্য করেন আপনার ওয়ার্কশপ গুলোতে, আপনার বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম। জি, ধন্যবাদ বাসুদা, এবং ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর শামীম আহমেদ এবং আমাদের পুষ্টিবিদ ইশরাত জাহান এবং ঋতু আপা কে সালাম জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি একটা প্রশ্ন করব আমার কথা শেষে, সেই প্রশ্নটা পরেই করি। এটা আমারও জানার, এবং ঋতু আপা যেটা বলছিলেন আমারও একই কথা। আমি আজকে অনেক কিছু শিখেছি যেটা আমার জানা ছিল না, এবং এটা আসলেই, যেমন ডিমের ব্যাপারটাতে আমার স্টিল অ্যালার্জি আছে, এবং আমি রোদে গেলে আমারও মাথা ব্যথা করে, সেইটাও একটু শুনবো। তার আগে একটু বলি, এবং স্বাস্থ্যের ব্যাপারটা আসলে আমরা যারা কাজ করি, বেসিক্যালি আমরা যারা
ডেস্ক ওয়ার্ক করি, দিনে প্রায় 14-15 ঘন্টা আমরা যারা কাজ করি, তাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা কোনোভাবেই স্বাস্থ্য সচেতন না। আমরা এমনও হয়, আমার ব্যক্তিগতভাবে হয়, আমি অন্যের কথা যদি আমি বলি, বাট আমার ব্যক্তিগতভাবে অনেক এরকম হয় যে 4-5 ঘন্টা আমি চেয়ারে বসে কাজ করছি, আমার মনেই থাকে না যে 4-5 ঘন্টা পার হয়ে গেছে। তারপরে হয়তো ওয়াশরুমে বা খাবারের জন্য একটু বের হলাম। তো এইটা খুব খারাপ, আমি নিজেও বুঝি। যখন মনে হয় তখন আবার একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করি, রুমের মধ্যে একটু হাঁটার চেষ্টা করি বা একটু হাতটা সরানোর চেষ্টা করি। কিন্তু আপনি যেটা বলছিলেন আমাদের 90 দিনের যে সেশনটা হয় উদ্যোক্তাদের জন্য, সেই সেশনটাতে আপনি শুনলে খুশি হবেন, 90টা সেশন হয় প্রতিদিন একটা করে। 2টো সেশন আছে এই বিষয়ক। একটা হচ্ছে যে আমরা যে সফলতা বলতে আমি একটা নিজের মতো করে একটা থিওরি দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে 4 স। কি 4 স? 4 সর মধ্যে হচ্ছে সুশিক্ষা 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সুস্বাস্থ্য, 2 নাম্বার কিন্তু সুস্বাস্থ্য আমরা দিয়েছি, 3 নাম্বার হচ্ছে সুখ, এবং 4 নাম্বার হচ্ছে সম্পদ। এই 4টা মিলে যদি কারো থাকে এবং তিনি যদি একজন ভালো মানুষ হন, আমরা সেটাকে সফলতা বলি। আমাদের উদ্যোক্তাদের আমরা এটাই শেখাই। সো 2 নাম্বারটা কিন্তু আমি বলেছি সুস্বাস্থ্য, এবং সেখানে আরো একটা সেশনে আমরা বলার চেষ্টা করছি যে প্রতিদিন আপনাকে মিনিমাম 45 মিনিট দৌড়াতে হবে অথবা হাঁটতে হবে। এটা আমি করার চেষ্টা করি, সেই অভিজ্ঞতা থেকে আমি বলেছি, কারণ কাজের জন্য এটা ভীষণভাবে আমাকে স্পোর্টই করে। আমি রাত 2টা-3টা পর্যন্ত কাজ করতে পারি, আমার কোনো ক্লান্তি লাগে না, এবং আমি স্টিল আমি গত প্রায় 15-16 বছর ধরে প্রতিদিন প্রায় 14-15 ঘন্টা কাজ করি, বিকজ আমি প্রতিদিন 45 মিনিট হাঁটার বা দৌড়ানোর বা কোনো না কোনো ছোটখাটো এক্সারসাইজ করার চেষ্টা করি। সো আর এই কারণে হয়তো আপনি চিরসবুজ ইকবাল ভাই। প্রিয় দর্শক, ইকবাল ভাইকে আসলে দেখুন, তিনি কিন্তু চিরসবুজ একজন মানুষ। ইকবাল ভাইয়ের বয়স কত? এই ডাক্তার বাসুদেব, ইকবাল ভাইয়ের বয়স কত? তাইলে আমরা বাইর করে দিব, এটার সেক্রেট আমরা পেয়ে গেলাম। ঋতু আমার বান্ধবী, ঋতু সমান। আচ্ছা, তো আপনি যেটা আমার বয়স 47 রানিং। এখন ইকবাল বাহার কি বলবে আমি জানি না, আমার 47 রানিং। ও মাই গড, ইউ লুকস লাইক 35। মাই গড, কি বলো বাসুদেব? না সেটাই আপনি দিব না, তবু আপনার কথাবার্তা আপনার পজিশনের জন্য দিলাম, নাহলে আরো কমে দিতাম। তাই না, থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা 3 বেলা ফরমালিন খাচ্ছি তো বিভিন্ন খাবারের মাধ্যমে, এই কারণে হয়তো আমরা। ইকবাল ভাই, আমি যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে আমার প্রশ্নটা দিয়ে। তার আগে একটু বলে নেই, আপনারা শুনলে খুশি হবেন, এখানে প্রফেসর শামীম আহমেদকেও আমি একটু জানাতে চাই যে আমি যে কাজটা করছি এটা টোটালি একটা ভলান্টিয়ারিং জব দেশের জন্য। ইকবাল ভাই, আপনি যদি আরেকটু লাউড ভলিউমে বলেন তাহলে একটু ভালো হয়। একটু লাউড। এটা আমার দেশের জন্য একটা কন্ট্রিবিউশন। আমি দেশের তরুণদের জন্য এই কাজটা করছি। আমি শুধু তাদের স্বপ্ন দেখাচ্ছি না, তাদের এই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় তার জন্য আমি প্রতিদিন প্রায় 2-3 ঘন্টা তাদেরকে অনলাইনে আমি সময় দিই। একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যার একটা মোবাইল আছে, একটা ইন্টারনেট আছে, সে আমার সঙ্গে যুক্ত হয়ে তারা শিখতে পারে কিভাবে একজন উদ্যোক্তা হতে হয়, একজন ভালো মানুষই চর্চা করতে হয়। আমরা 10টা স্কিলস বিনামূল্যে শেখাচ্ছি, যেগুলো বাজারে শিখতে গেলে কমপক্ষে 60,000 টাকা দরকার এক একজনের, সেটা আমরা বিনামূল্যে শেখাচ্ছি। আপনারা শুনলে খুশি হবেন, আমরা গত 2.5 বছরে 10টা ব্যাচ শেষ করেছি 90 দিন করে, এবং আমাদের শিক্ষার্থীর সংখ্যা বাংলাদেশের 64 জেলা থেকে এখন প্রায় 3 লক্ষ। সো এদেরকে আমরা তৈরি করে যাচ্ছি, তার মধ্যে প্রায় 3,000 ছেলে মেয়ে অলরেডি উদ্যোক্তা হয়ে গেছেন যারা এখন অন্যদেরকে চাকরি দেন, এবং এই 3 লক্ষ জনের মধ্যে প্রায় 45,000 নারী। সো এরকম একটা কার্যক্রমে আমি অংশগ্রহণ পারছি এই কারণে যে আমি মারাত্মকভাবে হেলথ কনসিয়াস, এবং এটা না হলে পরে এত কাজ করা আসলে সম্ভব না। আমার যে প্রশ্নটা ডক্টর প্রফেসর শামীম আহমেদের কাছে, সেটা হচ্ছে আপনারা বারবার বলছিলেন রোদে যেতে হবে, টাইমটা কখন, সময়টা কখন যদি একটু বলে দেন। স্যার প্লিজ বাসুদেব টাইম বলে দেন, বাসুদেবই বলুন, কারণ বাসুদেব আমি পরে এটা বলা হচ্ছে যে আপনি অর্থাৎ সকাল 10টা থেকে আপনি দুপুর 3টার মধ্যে 15 থেকে 20 মিনিট যদি আপনি সূর্যের আলোতে দাঁড়ান, বিশেষ করে আপনার বেলকনিতে যে জায়গাটাতে সূর্যের আলোটা আপনি পাবেন, সেখানে যদি আপনি অ্যাটলিস্ট আমরা আধা ঘন্টার 15 থেকে 20 মিনিট আপনি আধা ঘন্টা থাকুন, আর তাহলেই আমার মনে হয় যে আপনি
চমৎকার ভাবে ভিটামিন ডি সিনথেসিস আপনার শরীরে কার্যকর হবে। আর এটার কারণে কিন্তু আপনি একটু খেয়াল করবেন, আমাদের এই যে ঋতু আপা কিন্তু দাদি নানীদের গল্প করছিলেন, অলওয়েজ ওল্ড ইজ গোল্ড। আর তারা আসলে যে পরামর্শগুলো দিতেন, যে মিথ গুলো, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সায়েন্টিফিক। আমাদের দাদি নানীরা কি করতেন, ছোটবেলায় আমাদেরকে কিন্তু তেল দিয়ে, খাঁটি সরিষার তেল মাখিয়ে আমাদেরকে কিন্তু একটু সকালবেলা রোদ্রে দিতেন। এটার সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন আমরা বুঝতে পারি। 10টা কেন বলেন? 10টার আগের রোদটা কি ওই আল্ট্রাভায়োলেট লাইটটা সকাল 11টার থেকে ধরেন 12টা 1টা পর্যন্ত ওই আল্ট্রাভায়োলেট লাইটটা আপনার ডাইরেক্ট লাগতে হবে। আপনি যদি আবার বেলকনিতে একটা কাঁচ দিয়ে যে আলোটা আসবে সেটা কিন্তু হবে না, ইউ হ্যাভ টু বি ডাইরেক্ট সানলাইট। আর আপনার যদি ইনটলারেন্স তো থাকে সানলাইট, ডাজন্ট ম্যাটার, আপনি সাপ্লিমেন্ট খান। সাপ্লিমেন্ট আপনি ডায়েটের থেকেও নিতে পারেন, এনিমেল সোর্স, প্ল্যান্ট সোর্স, ওই যে ডায়েটিশিয়ান আছে। আর তাও যদি না হয় আপনি ভিটামিন খেতে পারেন। আচ্ছা, আমি একটু ইকবাল ভাইরে বলবো, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আপনি যে কাজটা করছেন এই কাজটা আমাদের দেশের জন্য একদম সময়োপযোগী। আমি মরিকির যারা বেকার এই ছেলেগুলি এবং এই যে এখন যে অবস্থা, সেটার জন্য আপনি যে ডেডিকেটেড ভাবে কাজ করতেছেন, আপনি দেখে এখন আমি একজনের কথা মনে পড়তেছে, যার আমরা ছাত্র আব্দুল্লাহ আবু সাইদের কথা মনে পড়তেছে। আব্দুল্লাহ আবু সাইদ এই যে আলোকিত মানুষ, প্রথমে উনি আমাদের টিচার ছিলেন ঢাকা কলেজে। আমি একটা গল্প বলি ওনার সম্বন্ধে। আমরা তো 71, আমরা 17 ম্যাট্রিক, মানে পাকিস্তান আমলে। ওনার ক্লাসে যখন আমরা যেতাম, মানে হয়তো 2টা ক্লাস একসাথে করে দিতাম, ওনার তো ঘড়ি থাকতো না, সবাই বসে থাকতাম, পিছনের দিকে একজন জিওলজির ম্যাডাম আসতো, আমরা বলতাম যে না স্যার হয়নি। তো আপনি যে কাজটা করতেছেন, আপনারা দেখে আব্দুল্লাহ আবু সাইদের মতো মনে হলো, এবং আমি খুবই ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আই গিভ ইউ কংগ্রেচুলেশন। এন্ড ইনশাল্লাহ কোভিড পিরিয়ড পার হোক, আমি আপনার ওই কোথায় আপনার আছে বাসুদেবের সাথে, আমি ওনার সাথে দেখা করতে যাব ডেফিনেটলি। এবং স্যার আপনি জেনে খুশি হবেন যে সম্প্রতি ইকবাল ভাই বাংলাদেশে না, আমার মনে হয় সারা বিশ্বে একসাথে মানে বড় একটি অনুষ্ঠান করেছেন, যেখানে ইকবাল ভাই কতজন মানুষ ছিল আপনার লাস্ট যে 4,500 মিরপুর ইনডোর স্টেডিয়ামে। এটা আপনি আপনার ইয়েটা মানে এই যে আপনি করতেছেন, এটার সাপোর্টটা কোত্থেকে পান, মানে আপনার স্পন্সরশিপটা আপনি এটা কি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগেই হচ্ছে, আমি কারো কাছে আমি খুব আপনাকে ধন্যবাদ পার্সোনালি ফ্রম দ্য কোর অফ মাই। আপনি যে বাংলাদেশের জন্য, মানে এইসব লোকেরই দরকার এখন, যারা এই যে যুবক সমাজ যারা ডিরেইলড হয়ে যাচ্ছে, তাদের আপনি একটা টেকনিক্যাল স্কিল বা নো হাউ টু করে যে আপনাদের রিহ্যাবিলিট করতেছেন, এবং এর ভিতরে মহিলা একটা অংশ, এটা গ্রেট অ্যাচিভমেন্ট, আই শুড সে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই কারণে স্যার আমরা দেখতে পাচ্ছি যে নিজের বলার মতো যে গল্প, সেই প্ল্যাটফর্মের অনেক সদস্য যুক্ত হয়েছে। আমরা একটু তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের শুভেচ্ছাগুলো এই প্রোগ্রামের দর্শকদেরকে পড়ে শোনাচ্ছি। জামির তিনি লিখেছেন, আমি মদিনা থেকে দেখছি, থ্যাংক ইউ ভেরি মাচ। সেই মক্কা মদিনা থেকে যুক্ত হয়েছে ইকবাল ভাইয়ের স্টুডেন্ট হয়তোবা। শেখ হারুন রশিদ তিনি লিখেছেন, শ্রদ্ধেয় ইকবাল ভাই, আপনাকে স্যার আপনাকে ধন্যবাদ। বিধান পাল তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং কংগ্রাচুলেট জানিয়েছেন। বেলাল হোসেন তিনি একটি প্রশ্ন রেখেছেন যে সোরিয়াসিস রোগের জন্য ভিটামিন ডি দীর্ঘদিন খাওয়া যাবে কিনা, দয়া করে একটি ডি ক্যাপসুলের নাম বলুন। যদি ভিটামিন ডি ক্যাপসুলের নাম বলেই থাকি, আজকে যে অনুষ্ঠানটি স্পন্সর করেছে ভিটা ডি3, আপনারা নিশ্চয়ই খেতে পারেন। স্যার প্রশ্নের উত্তরটি বলেছে সোরিয়াসিস রোগের জন্য ভিটামিন ডি দীর্ঘদিন খাওয়া যাবে কিনা। স্যার যদি না লং টার্ম যে কোনো জিনিসই খেতে হবে, কারণ যেহেতু সোরিয়াসিস একটা স্কিনের একটা প্রোগ্রেসিভ এবং মানে একটা স্কিন একটা ডিজিজ, এমন একটা ডিজিজ কমপ্লিট কিওর হয় না। সেই ক্ষেত্রে সবসময় কন্টিনিউয়াস খাবে ঠিকই, কিন্তু এর আগে তার একটু পরীক্ষা করে নিতে হবে। ক্যালসিয়াম, আমি যেটা বললাম, ক্যালসিয়াম, ফসফেট, প্যারাথরমন, ভিটামিন ডি, একবার একটু করে নিতে হবে, জানি এই মানে ভিটামিন ডির জন্য টক্সিসিটি না হয়, হাইপার ভিটামিন না হয়। অনেক সময় এরকম হলে তো এটা আমাদের জন্য একটা ইয়ে হবে, আদারওয়াইজ খেতে পারে, অসুবিধা নাই, এটা কোনো প্রবলেম না। এই হলো আমার। ধন্যবাদ। যুক্ত হয়েছেন স্যার আমার একটা প্রশ্ন আছে, খুলনা থেকে যুক্ত আমার হয়েছেন, একটা প্রশ্ন আছে নিজের বলার মতো প্ল্যাটফর্মে রাখুন। হ্যাঁ অবশ্যই আপা, প্লিজ প্লিজ। আমার প্রফেসর শামীম আহমেদ সাহেবের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমি বারবার শুনতে পাচ্ছিলাম যে মানে স্কিন কালার, মানে ডার্ক স্কিন কালার বলতে কি বোঝাচ্ছেন, যে তাদের মানে এটা ডি3 এর অভাবে মানে ইয়েটা বেশি। আচ্ছা, মানে এটা হচ্ছে কি ফেয়ার স্কিনের, ফেয়ার স্কিন না, এটা ব্যাপারটা হলো যে আমাদের তো স্কিনের যে মানে
চামড়ার যে দুইটা অংশ বলে, উপরেরটাকে ইপিডার্মিস, নিচেরটা ডার্মিস, তারপর সাবকিউটেনাস টিস্যু। ওই ডার্মিসের ভিতরে যদি পিগমেন্টেশন বেশি থাকে তাহলে ওই সানের যে আল্ট্রাভায়োলেট রেটা ওইখানে ভিটামিন ডি, এটা তো একটা মানে আমরা তো বলি কোলেস্টেরল, সোজা ভাষায় বলেন একটা হরমোন তৈরি করতে পারে না। সেই জন্য ডার্ক স্কিন যদি থাকে তাদের ভিটামিন ডি ওই স্কিনের থেকে সিনথেসিস কম হয়, সেই কথাটা বলতে চাচ্ছিলাম। এবং এই জন্য দেখা যাচ্ছে বিদেশে যাদের ডার্ক স্কিন আছে তাদের জন্য একটু বিশেষ প্রিকশন নেওয়া হয়, এটা পরীক্ষিত আর কি। আর আপনি যদি অ্যালার্জিক থাকেন বেটার নট টু গো, আপনি যেটা বললেন যে ডায়েটিশিয়ান বলে দিবে আপনি কি খাবেন। আর 2 নম্বর কথা হলো আপনি যদি ডেফিসিট হলে আপনি খাবেন ক্যালসিয়াম বা ভিটামিন ডি যেটা আছে এটার কম্বিনেশন একটা করে খাবেন, এটা কিছুই না, 2000 করে। কিন্তু ক্যালসিয়াম খাওয়ার পর তো মানে আপনার খুব বেশি ভালো লাগে না, মানে অ্যাসিডিটি প্রবলেমটা বেড়ে যায় দেখি, খেয়াল করছি। ব্যাপারটা হলো ক্যালসিয়ামটা তো অ্যাবজর্ব হবে না ভিটামিন ডি না থাকলে। ভিটামিন ডিটা ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম দিয়ে অ্যাবজর্পশন হবে, ভিটামিন ডি না থাকলে ক্যালসিয়াম ফসফেট করে ওটা পায়খানা রাস্তা বের হয়ে যাবে। কাজে আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে হবে সেই। ঠিক আছে ডক্টর বাসু, এম রাইট? আচ্ছা ঋতু আপা, এখানে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যারা ক্যালসিয়াম খায় তাদের এই যে প্রবলেমটা আপনি বলেন, তাদের কিন্তু প্রচুর পানি খেতে হয়। হ্যাঁ, প্রচুর পানি খেতে হবে। আপনি যে নর্মাল যে পানি আগে খেতেন তার চেয়ে ধরেন আরো 1 টাইম 2 টাইমস বাড়িয়ে দিতে হবে, তাহলে আপনার এই যে বার্নিং সেন্সেশনের যে কথাটা বলছেন এটা কিন্তু থাকবে না, আস্তে আস্তে চলে যাবে। আর ওই ডার্ক স্কিনের ব্যাপারটা হচ্ছে আমাদের যত ডার্ক স্কিন হয় মেলাটোনিনের পরিমাণ অনেক বেশি থাকে সেখানে, সো রোদটা ওইখান থেকে অ্যাবজর্ব হতে আরো বেশি সময় লাগে। একজন হোয়াইট স্কিন যারা মানে আমরা যারা ফেয়ার তাদের যতটুকু সময় লাগবে, ডার্ক স্কিন মানে কালো মানুষ যারা, যাদের মেলাটোনিনটা অনেক বেশি, তাদের সময়টা অনেক বেশি লাগে সেক্ষেত্রে অ্যাবজর্পশনের ক্ষেত্রে। আর ঠিক আছে বাসু ভাই বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। একটি প্রশ্ন ছিল ইশরাত আপা, হ্যাঁ ইশরাত জাহান আপুর কাছে, যে যদি কোনো মানে বাচ্চাদের ডায়েটের ক্ষেত্রে কোনো মা বাবা, অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা বয়সী অনেক ওবেসিটি, তো তাদের ক্ষেত্রে আপনারা ডায়েটারি চার্টটা কিভাবে দিয়ে থাকেন? যে নরমালি তো এখন একটি প্রচলন এসছে যে কিটো ডায়েটের একটি কনসেপ্ট রিসেন্টলি কিন্তু যথেষ্ট জনপ্রিয় হয়েছে। আপনার কাছে এই ব্যাখ্যাটা কি? আর বাচ্চাদের যে মোটা হয়ে গেল তাদের ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের তালিকাটা কিভাবে তৈরি করে দেন এবং তাদের ওজন কমানোর ক্ষেত্রে কি পরামর্শ আপনারা দিয়ে থাকেন? আচ্ছা, করোনাকালীন সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চাইলেও বাচ্চাদের যে এই যে বাইরের ফাস্ট ফুড খাবার বা হাই ক্যালোরি যে খাবারটা আছে সেই খাবারের প্রতি যে একটা টেন্ডেন্সি ছিল না চাইতেই ওটা আসলে কমে গেছে। এবং এটা কিন্তু পজিটিভ দিক, একদিক থেকে আরেক দিকে বলবো যে আমার অনেক পেশেন্ট অনলাইনে যাদেরকে আমি দেখি ম্যাক্সিমাম মায়েরাই হচ্ছে কমপ্লেন করছেন, সেটা হচ্ছে বাচ্চারা অনেক ফাঁসি হয়ে যাচ্ছে, মানে ওই খাবারটা না পাওয়াতে তারা তো আসলে বাইরে যে বুঝতে পারছে না, যেহেতু ঘরের মধ্যে আছে, যে আসলেই দোকান বন্ধ, ডেলিভারি বন্ধ, কোনো কিছু পাওয়া যাচ্ছে না, হয় ভাবছে বাবা মা দিতে চাইছে না, এবং সিচুয়েশনটাই আসলে অন্যরকম। বাচ্চাদের তো আসলে ওভাবে বোঝানো যায় না সহজে। তো সেক্ষেত্রে বাচ্চাদের ফুড হ্যাবিটে অনেক বড় একটা চেঞ্জ এসেছে। তো যে জিনিসটা আমি সবসময় বলি যে বাবা মায়েদের কাউন্সিলিং করার চেষ্টা করি, যে সব বাবা মাই চায় যে তার বাচ্চাকে একটু নাদুস নুদুস দেখাবে, হেলদি দেখাবে, তাহলেই মনে হয় যে আমার বাচ্চার স্বাস্থ্যটা ঠিক আছে, ওয়েটটা ঠিক আছে। কিন্তু কিছুটা পরিমাণ যদি ওভারওয়েট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং না, বাট যখন অতিরিক্ত আমরা ক্যালোরি গ্রহণ করি, যেটা হচ্ছে ফ্যাটটা আমাদের বডিতে জমে যায়, সেটা কার্বোহাইড্রেট থেকে আসে এবং ফ্যাট থেকে আসে, তখন হয় কি এই যে ফ্যাটি ডিপোজিটটা বডিতে হচ্ছে, এই চাইল্ড ফ্যাটটা হচ্ছে অ্যাডোলেসেন্স ফ্যাট হয়, এবং অ্যাডোলেসেন্স ফ্যাটটা আস্তে আস্তে হচ্ছে অ্যাডাল্ট ফ্যাটে চলে যায়। এই যে একটা সিনক্রোনাইজ, এতে হয় কি আস্তে আস্তে বাচ্চার বডিতে ওবেসিটিটা একটা, এটা ইটসেলফ একটা ডিজিজ, হ্যাঁ ওবেসিটি। সো এটা কিন্তু অন্যান্য যে নন কমিউনিকেবল ডিজিজ গুলো আছে সেগুলোকে ইনভাইট করে, লাইক টাইপ 2 ডায়াবেটিস। এবং আপনি জেনে থাকবেন বাংলাদেশে 20 থেকে 24 বয়সী বা ছেলে মেয়েদের মধ্যে এখন স্ট্রোকের পরিমাণ অনেক বেশি, ঠিক আছে?
হার্ট ডিজিজ হচ্ছে, কিডনি ফেইলিওর হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ আমরা যে বাইরের খাবারগুলো খাই ম্যাক্সিমামই হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট থাকে এবং টেস্টিং সল্ট এবং অন্যান্য যে সল্টের পরিমাণটা বেশি থাকে। তো এটা কিন্তু একটা ওয়ান টাইপ হচ্ছে কিডনি ডিজিজ এবং হার্ট ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, তো এগুলো সব কিন্তু আসলে একটা ডিসঅ্যাডভান্টেজ, আমি বলছি যে চাইল্ড ওবেসিটির সাথে জড়িত। সো চাইল্ড ওবেসিটিটাকে আমাদের কি কি করতে হবে, মাথায় রাখতে হবে যে তার সাথে গুড, যে ক্যালোরিটা যাতে গুড ফুড থেকে আসে, ঠিক আছে, আমাদের ফ্যাট ডিপোজিট না হয় মাসেল যাতে ঠিক থাকে, মাসেলের যে গ্রোথটা সেটা যাতে ঠিক থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের বাবা মাদের বুঝতে হবে। এবং খাবারের প্যাটার্নটার কথা যদি আপনি বলেন, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে অনেক বাবা মা আমাকে বলেন যে আমার বাচ্চা ফাস্টফুড ছাড়া কোনো খাবার খায় না, কোল্ড ড্রিঙ্কস ছাড়া কোনো খাবার খাচ্ছে না, চিপস চকলেট ছাড়া বায়নাই তাকে কোনো কিছু শোনানো যায় না। তো আমি কিন্তু আসলে বাবা মাকেই বকা দেই যে আসলে বাচ্চা কিন্তু দোকানে যে সে এটা চিনে আসেনি, ঠিক আছে, সে কিন্তু বাই বর্ন এটার সাথে ইটসেলফ হচ্ছে পরিচিত না, আপনি কিন্তু তাকে পরিচয় করিয়েছেন। সো আপনাকে কিন্তু ডিসাইড করা উচিত ছিল প্রথমেই যে এই খাবারটা হার্মফুল, আমি আমার বাচ্চাকে দেব না, কারণ এইসব খাবারের মধ্যে অ্যাডিটিভস থাকে এবং এইটা হচ্ছে বডিতে কেমিক্যাল এত চেঞ্জ করে দেয় যে হাইপার অ্যাক্টিভ করে একটা বাচ্চা। কিন্তু অনেক মাই বলে যে আমার বাচ্চা অনেক দুষ্ট, অনেক লাফঝাপ করে, অনেক দুষ্টামি করে, আসলে এটা কিন্তু তার নেচার না। যে ফুড এবং যে কেমিক্যালস গুলো তার বডিতে আমি ঢুকাচ্ছি, এটা আমাদের নিউরনকে হচ্ছে স্টিমুলেট করছে যে সে দুষ্ট হচ্ছে, ঠিক আছে, সে লাফালাফি করতে পছন্দ করছে, সে উত্তেজনা তার মধ্যে ভালো লাগছে, ঠিক আছে, এবং ওই অ্যাডিটিভস গুলো কিন্তু আমাদের অফ করে দিতে হবে। এবং অনেক বাবা মা আছে দেখা যায় কোল্ড ড্রিঙ্কস বিশেষ করে, ঠিক আছে, নিজে খাবে আর বাচ্চাদেরকে বলবে যে এটা বাচ্চাদের জন্য না, এটা বড়দের জন্য, ঠিক আছে। তো বাচ্চারা কিন্তু হচ্ছে আমাদের গুড ফলোয়ার, হ্যাঁ, বাচ্চাদের কিন্তু বোঝা যায় না ওদের সাইকোলজি, কিন্তু দেখবেন একটা বাবা মা যেরকম হয় সেই ফরম্যাটেই কিন্তু তার বাচ্চার অভ্যাসগুলো হয়। সো আপনাকে কিন্তু ট্রাস্টের জায়গায় থাকতে হবে। সো যেটা বাচ্চার জন্য হার্মফুল সেটা বাসায় আনা হবে না এবং আমি নিজেও সেটা কিন্তু কনজিউম করব না। দেন কিন্তু সে আমার কথা ট্রাস্ট করবে যে না, আমার মা যেটা বলেছে, আমার বাবা যেটা বলেছে, এটা আসলেই হার্মফুল। হ্যাঁ, তো এই এই যে প্যারেন্টিং এর ব্যাপারটা, বিহেভিয়ার চেঞ্জের ব্যাপারটা, মোটিভেটেড ব্যাপারটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছোটবেলা থেকে ফুড হ্যাবিটের তৈরি করার ক্ষেত্রে। সেক্ষেত্রে হচ্ছে বাচ্চারা বৈচিত্র্য অনেক বেশি পছন্দ করে, কালারিং ফুড, বিভিন্ন কালার, কারণ আমরা সবজি আনলেও সবুজ রঙের সবজি খাই, ফ্রুটস আনলেও সবুজ রঙের ফ্রুটস গুলোই কিন্তু বাসায় বেশি নিয়ে আসা হয়, ঠিক আছে, কিন্তু আমাদের আশপাশে কিন্তু অনেক কালারের ফল আছে, লাল, হলুদ, সাদা, তাই না, বেগুনি কালার। তো এই মিক্সড কালারের সবজি খাওয়াতে হবে, মিক্সড কালারের ফ্রুটস খাওয়াতে হবে বাচ্চাকে। তাহলে হবে কি, মাল্টি কালারের যে মাল্টিভিটামিনস গুলো আছে এটা বাচ্চার বডিতে যাবে, যেটা তার হচ্ছে যে গ্রোথ টাইমটা এটাকে হচ্ছে গিয়ে খুব ইজি করে ফেলবে, তার মধ্যে ম্যালনিউট্রিশনটা তৈরি করবে না। আর সেকেন্ড হচ্ছে গিয়ে ওবেসিটি থেকে দূরে আনার জন্য এবং ভিটামিন ডিটা যাতে তার বডিতে থাকে, এটা ব্যালেন্স করার জন্য প্রতিটা মাকে আমি বলি যে অবশ্যই বাচ্চাকে ডিম খাওয়ার অভ্যাস করতে হবে। কারণ একটা বাচ্চা হচ্ছে গিয়ে, আবার বাংলাদেশের একটা সিস্টেম আছে যে ডিম ভাজি খুব পছন্দ করে, মানে অমলেট খাওয়া যেটা আমরা বলি, তাই না, বাট ওটাতে কিন্তু ডিমের যে ভিটামিন গুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম নষ্ট হয়ে যায়, লস হয়ে যায়। তো ভাজি খেলে কিন্তু আসলে কোনো কাজ আসে না। হয় পোচ খেতে হবে, যদি বাচ্চার ওজনটা কম থাকে বা আমাদের নিজেদেরও অনেকের ওবেসিটি না থেকে কিন্তু আন্ডারওয়েট থাকে, সেক্ষেত্রে ক্যালোরিটা অ্যাড করার জন্য আমরা ডিম পোচ খেতে পারি। আর বাচ্চাকে যদি ওজন ঠিক থাকে বা ওভারওয়েট থাকে, আমি বলবো যে সিদ্ধ ডিম দেওয়ার জন্য। তবে সেক্ষেত্রে ডিমটা কিন্তু পানি ফুটার পরে 7 থেকে 10 মিনিট ডিমটাকে সিদ্ধ করতে হবে। সেইটা যে যে শক্তটা হবে সেটা কিন্তু আমাদের সব নিউট্রিশনটা বজায় থাকে। খুব বেশি সময় ধরেও বয়েল করা যাবে না, খুব কম সময় কিন্তু ডিমটা বয়েল করা যাবে না, ঠিক আছে, তার নিউট্রিশনটা আমরা ঠিক মতো পাবো এই না। ডিমের ব্যাপারে কিন্তু আমাদের কাছে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকে যে ডক্টর কি বাসুদেব, ডিম আমি খাওয়াবে, একটু ওবেসিটি হাঁসের ডিম না মুরগির ডিম না কোয়েলের ডিম, আর দেশি মুরগির ডিম না ফার্মের মুরগির ডিম, এই ডিম নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় ভুগি। আপনারা কোন ডিম সাজেস্ট করেন? একটু স্যার আসবো আচ্ছা, আপনার কাছে, ডিমের বিষয়ে আমরা একটু ক্লিয়ার হইনি। আচ্ছা, ডিমের ব্যাপারটা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ডিমের নিউট্রিশনটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে যে এটার সাইজের উপরে। একটা কোয়েলের ডিম যত ছোট থাকে তার নিউট্রিশন ভ্যালুটাও কম থাকবে, ঠিক আছে, ক্যালোরিটাও কম থাকবে, বাট সব ডিমে কিন্তু সেম জিনিসই থাকে। কারণ আমাদের বুঝতে হবে যে একটা
সেল থেকে একটা প্রাণের তৈরি হয়। তো একটা প্রাণ তৈরি হতে হলে আপনার ওর মধ্যে আল্লাহ প্রদত্ত যত নিউট্রিশন আছে সবই আছে। ডিমের মধ্যে ভিটামিন সি ছাড়া সব ধরনের নিউট্রিশন আছে। আপনি একটা খাবার খাওয়ালেই কিন্তু আপনার বডির মধ্যে অনেক মানে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সহ, বললাম না ভিটামিন সি ছাড়া সব ধরনের নিউট্রিশন কিন্তু এটার মধ্যে আছে। সেকেন্ড কথা হলো যে হাঁসের ডিম এর মধ্যে আর মুরগি ডিমের মধ্যে ফসফরাসের একটু তফাৎ আছে, অন্য কোনো নিউট্রিশনের কোনো অভাব নেই, সবই ঠিক। আর দেশি মুরগি আর ফার্মের মুরগির মধ্যে যে মানুষ বলছে যে ভিটামিন ডি হয়তো কম থাকে বেশি থাকে, বা যে মুরগিটা হচ্ছে বাইরে হেঁটে রোদে চড়ছে সেটার মধ্যে ভিটামিন ডি, এটা একটা ভুল ধারণা। আগে মনে করা হতো এটা, কিন্তু আপনি যদি অ্যানালাইসিস করেন আপনি দেখবেন যে আমাদের ব্র্যান্ডেড যে ডিমগুলো আছে আমরা মার্কেটে পাই, সেগুলোর মধ্যে কিন্তু আসলে তারা যে ফিডিং প্রসেসে কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে বলা আছে যে আপনার 12টা ভিটামিন এবং 7টা মিনারেলস ফর্টিফাইড থাকতেই হবে, তার মধ্যে ভিটামিন ডি3 কিন্তু একটা, কোলিন আরেকটা। সো ফার্মের মুরগির মধ্যে ভিটামিন ডি নেই এটা কিন্তু বলার কোনো অবকাশ নাই, ঠিক আছে? এটা একটা ব্যাপার। চমৎকার কিছু তথ্য আপনার কাছ থেকে জানলাম আপা। এই ডিম প্রসঙ্গে আমার মনে হয় যে আমাদের দর্শকদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে শামীম স্যার একটি প্রশ্ন রাখতে চেয়েছিলেন, আমি একটু অ্যাড করতে চাই, যেটা ডক্টর পুষ্টিবিদ যেটা বললেন ঈশ্বর, আমি যেটা বলি, কারণ এই ওবেসিটি সম্বন্ধে একটু কথা বলতে চাই। যে ওবেসিটি ইজ নাও ইজ প্যান্ডেমিক, ওবেসিটি এন্ড ডায়াবেটিস। কেন বললাম? এই ওবেসিটি এন্ড ডায়াবেটিস থেকে আমাদের কিডনির যে রোগ, এইটা হলো এখন প্রথম কারণ হলো ডায়াবেটিস। আমাদের এন্ড স্টেজ রেনাল ফেলিওর, আগে ছিল নেফ্রাইটিস, গ্লোমেরুলাইটিস, এখন কিন্তু ডায়াবেটিস। কেন হচ্ছে? এই যে উনি যেটা বললেন যে বাচ্চারা ওবেস হচ্ছেন, তারা ফাস্ট ফুড খাচ্ছে আর বাসায় বসে বসে কম্পিউটার করতে। এটা আমাদেরও দোষ আছে, আমাদের কোনো খেলার মাঠ নাই, বাসায় বসে বসে, এখন না কোভিড পিরিয়ড, কোনো জায়গায় কোনো খেলার মাঠ নেই। বাচ্চারা বিকালবেলা 2টা 3টা টিউশনি বা টিচার আছেন, আসতেছে, ফাস্টফুড খাচ্ছে আর বসে বসে কম্পিউটার করতেছে। কাজে এই জন্য আমাদের দেশে ইপিডেমিক ফর্ম, যে ডেভেলপিং কান্ট্রিতে ইপিডেমিক, বাট ডেভেলপ কান্ট্রিতে কিন্তু ডায়াবেটিস কমে যাচ্ছে। আমাদের দেশে এই যে ডায়াবেটিস যে ইপিডেমিক ফর্ম, সেই এই ইপিডেমিক ফর্মে কি হচ্ছে, আপনার মেটাবলিক সিনড্রোম, যেটা ডায়াবেটিস থাকলে, তার মানে আপনার এই কোলেস্ট্রল বেড়ে যাবে এবং সেই কোলেস্ট্রল আমার হার্টের ভিতরে জমা হবে। এবং সেই ওবেসিটি থাকলে যেগুলি হয়, ওবেসিটি ইজ নট এ ডিজিজ, বিকজ এটা যখন থাকবে এটা ইনফেকশন। ওবেস মানে ইজ এ সাইট অফ ইনফেকশন। ওবেসির থেকে কিন্তু ইনফেকশন, অ্যাডিপোস থেকে এখন রিসার্চ করে দেখা গেছে এখানে সাইট অফ ইনফেকশন, যত ইনফেকশন এখান থেকে শুরু হয়। ওবেসিটি থাকলে আপনার যেটা হবে, হার্টের রোগ হবে, কিডনির রোগ হবে। কিডনির 3 to 4% বাই নেফ্রাইটিস, মানে প্রোটিন লিক করে। শুধু নাই, যদি ওবেসিটি থাকে সেটা আমার প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ সেটা করতেছে। আপনার শ্বাসকষ্ট হবে, পিকুইটি সিনড্রোম মানে রাত্রেবেলা শ্বাসকষ্ট হবে, হার্নিয়া হবে, অস্টিওআর্থ্রোসিস ওজনের জন্য গিরায় ব্যথা হবে, ভেরিকোজ ভেইন হবে, আর বিভিন্ন রকমের। নট অনলি দ্যাট, ওবেসিটি থাকলে আপনার লিপিড প্রোফাইলের অ্যাবনর্মালিটি, কার্ডিওভাস্কুলার ডিজিজ হবে। শুধু তাই না, দেখা গেছে মেয়েদের জন্য সার্ভিক্যাল কার্সিনোমা এবং ছেলেদের জন্য কোলোরেক্টাল কার্সিনোমা বেড়ে যায়। সো ওবেসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমার দেশে আমাদের ওবেসিটিটার উপরে নজর দিতে হবে, যেটা উনি বললেন যে ওবেসিটি ইজ। এবং আরেকটা জিনিস উনি খুব সুন্দর বলেছেন, বাচ্চাদের ওবেসিটি থাকলে সে ওবেসিটিটা পারসিস্ট করে, খুব ডিফিকাল্ট টু কন্ট্রোল। সো প্রথম থেকেই কিন্তু ওবেসিটিটা কন্ট্রোল করতে হবে। এই ওবেসিটি যদি একবার থাকে, সেই বাচ্চা বড় হলে সেই ওবেসিটি কন্ট্রোল করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো উনি যেটা বললেন এদিকে আমাদের নজর দিতে হবে সব গার্জিয়ান। অনেক অনেক সুন্দর কিছু তথ্য আমরা পেয়ে গেলাম। আমরা দর্শকদের কয়েকটি প্রশ্ন নেই, কারণ আমাদের আয়োজনটি পুরোটা আমাদের দর্শকদের জন্য। আচ্ছা ডক্টর বাসু, আমি একটু ইন্টারাপ্ট করি, যেহেতু প্রসঙ্গ চলে এসেছে। স্যার বললেন কিন্তু কোলেস্ট্রলের ব্যাপার, আমাদের ম্যাক্সিমাম 30 আপ যারা আমরা আছি, আমরা ডিম খাওয়া বন্ধ করে দিয়েছি, ডিমের কুসুমে কোলেস্ট্রল বেড়ে যায়, এটা আমাদের একটা ধারণা। বাট রিসেন্ট রিসার্চে বলছে, আমি যদি আপনাকে ভেঙে বলি, সেটা হচ্ছে একটা ডিমের সাদা অংশে হচ্ছে গিয়ে অ্যালবুমিন থাকে, যেটা প্রোটিন, আর কুসুমের মধ্যে হচ্ছে গিয়ে কোলেস্ট্রল থাকে। এটা কিন্তু গুড কোলেস্ট্রল, এবং আমরা যেটা বলি আমাদের হার্ট ফ্রেন্ডলি, ঠিক আছে? এবং কোলেস্ট্রলটা কিন্তু আমাদের বিভিন্ন সিনথেসাইজের জন্য বডির দরকার, এটা কিন্তু আমাদের লিভার অটো কিন্তু প্রডিউস করে। এবং বাইরে থেকে যখন আমরা কোলেস্ট্রল খাই, তখন কিন্তু ওই হিসেবে আমাদের যে লিভারে কোলেস্ট্রল তৈরি, সেটা কিন্তু ভার্স ভার্সা হয়ে যায়, তারা কিন্তু ব্যালেন্স করে ফেলে অটো, ঠিক আছে? সো কোলেস্ট্রল খেলে কোলেস্ট্রল বাড়ে, এটা কিন্তু একটা ভুল ধারণা, এটা মানুষের কিন্তু মাথার মধ্যে এটা আটাচ্ছে। উনি এখন যেটা বলছেন রিসার্চে,
সেটা এই ডিমের হলুদটা কোনো সাইড এফেক্ট নাই, ইট ইজ না এস্টাবলিশড রিসার্চ এবং পেপারে। এটা হলো এবং সিনথেসিস লো ডেনসিটি লাইপোপ্রোটিন লিপিড প্রোফাইলের যে 4টা পার্ট আছে, সেটা হ্যাঁ লিপিড প্রোফাইল, লো ডেনসিটি আর লো ডেনসিটি আর কোলেস্টেরল টিজি, এই দুইটা হলো আমাদের ক্ষতি করে। ওবেসিটি হলে ট্রাইগ্লিসারাইড বাঁচে, আর লিভারের থেকে ওই অ্যাডজাস্টমেন্টের জন্য লো ডেনসিটি লাইপোপ্রোটিন সেটা হলো ওটা পেরিফেরি হয়। থেকে হার্টের ভিতরে জমা হয়। তো দ্যাট ইজ এ হুম। ডেঞ্জারাস। তো এখানে ফ্যান্টাস্টিক। খেয়াল রাখতে হবে, আমি বলি ডক্টর বাসু, যে এখানে খেয়াল রাখতে হবে যে কোলেস্ট্রল লেভেলটা কিন্তু আমাদের তখনই বাড়ে যখন আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই। কারণ এক্স্যাক্টলি কার্বোহাইড্রেট ভেঙে আমাদের গ্লুকোজ হয়, গ্লুকোজটা হচ্ছে আমাদের বডিতে যতটুকু কাজে লাগলো, বাকিটা হচ্ছে গ্লাইকোজেন হিসেবে আমাদের লিভারে হচ্ছে স্টোর হয়। কিন্তু আমার লিভারের তো একটা ধারণ ক্ষমতা আছে, তার বাইরে যদি হচ্ছে বেশি গ্লুকোজ থাকে তখন সেটা কি হবে? তখন হচ্ছে দুইটা গ্লুকোজ আর হচ্ছে একটা ফ্যাট মিল হচ্ছে আপনার হচ্ছে ওই ইয়ে হয়, ফ্যাটি লিভার হয়ে যায়। ফ্যাটি লিভার হয়ে যায়। এবং আমরা বলি 5%-এর উপরে যখন ফ্যাটটা জমে লিভারের উপরে তখনই সেটি ফ্যাটি লিভার। এবং বাংলাদেশে আপনি দেখেন তাকায় যে প্রচুর পরিমাণে আমাদের আনডায়াগনোসিস ফ্যাটি লিভার আছে, এবং আমি মনে করি ডায়াবেটিসের পরে আমাদের ফ্যাটি লিভারের প্রবলেম সবচেয়ে বেশি। সো এই আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু এখন ওমেগা 3 ফর্টিফাইড অনেক ডিম পাওয়া যাচ্ছে, যেটা হ্যাঁ হচ্ছে গিয়ে আমরা বলি যে কড লিভার খেতে বলি কারণ সেটার মধ্যে ওমেগা 3 আছে, বা সামুদ্রিক মাছ খেতে বলি, তৈলাক্ত মাছ খেতে বলি, ওমেগা 3 আছে। সো আমরা যদি একটা খাবার খাই আর এই ধরনের এই টাইপের ডিম খেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা প্যাকেজ পাই। হ্যাঁ, তো এই এই জিনিসটা মাথায় রেখে আমাদের মেনুটা সিলেক্ট করা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের সম্মানিত অতিথিদেরকে আমরা আরেকটু সময় রাখবো, অল্প সময় রাখবো। প্রিয় ইকবাল ভাই, আপনার অনেক ভক্তরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে, তাদের নামগুলো একটু ঝটপট করে আমি একটু জানিয়ে রাখি। আরিফ হোসেন খাগড়াছড়ি থেকে, মরিয়ম আক্তার মিলি, তিনি লালবাগ থেকে, বা আমাদের বাসার লালবাগ থেকে যুক্ত হয়েছে রাসেল উদ্দিন কক্সবাজার থেকে, আফ্রিকার কঙ্গো থেকেও কিন্তু স্যার যুক্ত হয়েছে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন জায়গা থেকে, জামালপুর থেকে যুক্ত হয়েছে মোহাম্মদ রক্তিম, চাঁদপুর থেকে যুক্ত হয়েছে মোহাম্মদ সোহেল, যুক্ত হয়েছে মোহাম্মদ সুমন মির্জা। শুভকামনা প্রিয় ভাবি জানিয়েছেন, দুজন আছেন এখানে, হয়তোবা দুজনের আত্মীয় স্বজন হবেন। শামসুদ্দিন তিনি যুক্ত হয়েছেন সিঙ্গাপুর থেকে। আপনাদের মূল্যবান কথাগুলো শুনছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের এই আয়োজনটি এখন বাংলাদেশ থেকে ছাড়িয়ে কঙ্গো, খাগড়াছড়ি, এরপর হচ্ছে যে সিঙ্গাপুর, সব জায়গায় দেখছে, মক্কা মদিনাতেও চলে গেছে, এটি আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। আমরা একটু আসতে চাই একটি দর্শকের কোশ্চেনে। তিনি প্রশ্ন লিখেছিলেন যে কিডনি রোগীদের কিডনি রোগীরা ভিটামিন ডি খেতে পারবেন কি? এই বিষয়টা আসলে আলোচনা হয়েছে। চন্দ্রিকা মন্ডল বিপু তিনি লিখেছেন 4 বছর বাচ্চার জন্য ভিটামিন ডি এর নাম বলেন। আসলে ভিটামিন ডিটা আপনারা জানিয়ে রাখি, আপনি সিরাপ কিডনি খেতে পারেন, সেখানে আপনি আপনার বাচ্চার বয়স যেহেতু 4 বছর, 2 চামচ করে প্রতিদিন একবার খাবেন, নিশ্চয়ই আপনার বাচ্চার ভিটামিন ডি এর ঘাটতি পূর্ণ হবে। আমরা একটু শুনতে চাই ইকবাল বাহারের কাছ থেকে। ইকবাল বাহার ভাই, এই যে আপনি এত মানুষগুলোকে প্রশিক্ষণ করছেন, আজকের এই আলোচনা থেকে ভিটামিন ডি সম্পর্কে যতটুকু আপনি ইনফরমেশন জানলেন, এটা নিশ্চয়ই যদি আপনি আপনার কোনো কর্মশালায় সেটা তুলে ধরেন, আমি আশা করছি যে তারা আরো বেশি উপকৃত হবে। এই নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না না, ডেফিনেটলি এই ব্যাপারে আমার গত 4 জানুয়ারি ঋতুপা ছিলেন সেই প্রোগ্রামে। আমাদের 4,500 শিক্ষার্থীরা এসেছিল, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে বিদেশ থেকেও প্রায় বাইরে থেকেও এসেছিল। এসেছিল। এবং আজকে যারা আপনি মক্কা মদিনা সিঙ্গাপুর দেখছেন, আমার শিক্ষার্থীরা পৃথিবীর প্রায় 50টা দেশের প্রবাসী বাংলাদেশিরাও আছেন, যার কারণে ওরা কমেন্ট করছেন। তো আমি ওই অনুষ্ঠানেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সেবার যে এরপরে আমরা যতগুলো গ্যাদারিং করব এরকম, সেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট গ্যাদারিং, নলেজ ইনিশিয়েটিভ নিয়ে এত বড় অনুষ্ঠান আর কোনোদিন কেউ করে নাই। সো ওই দিনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরবর্তী যেসব গ্যাদারিংগুলো আমরা করব সেখানে একজন মানে স্বাস্থ্য বিষয়ে আমাদের উদ্যোক্তাদের, আমি যেহেতু নিজে ফিল করেছি একসময় যে আমিও খুব অসচেতন ছিলাম, সেই কারণে তাদেরকে ব্রিফ করার জন্য আমরা এরকম একজন ডক্টর বা এরকম একজন নিউট্রিশনিস্ট, এরকম মানুষকে আমরা নিয়ে যাব, যারা তাদেরকে মনে করিয়ে দিবেন যে তুমি কোন জিনিসটা, কত বড় জিনিসটার দিকে নজর দিচ্ছ না, শুধুমাত্র কাজ করছো। তো এটা আমার কমিটমেন্ট।
থ্যাংক ইউ ভেরি মাচ ইকবাল বাহার ভাই। আমরা একটু অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। মুমতাহিনা হাসনাত দ্বিতীয় পার কাছে জানতে চাই, আপনি নিজে একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা এবং সেই সাথে সংবাদ উপস্থাপকদের সংগঠনের আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনার সংগঠনের যারা সংবাদ উপস্থাপক উপস্থাপিকা রয়েছে তাদের জন্য ভিটামিন ডি নিয়ে আপনার কি ভাবনা রয়েছে? আপনি নিজে কিন্তু একটি এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করলেন, এরকম আমার মনে হয় যে সবারই কম বেশি সমস্যা রয়েছে। তো এই বিষয়ে আপনার কোনো ভাবনা চিন্তা রয়েছে কিনা? অবশ্যই, তোমাকে তাদেরকে অনেক অ্যাওয়ার্ড করার ধন্যবাদ। এরকম একটা, না তুমি মানে বাসু এত সুন্দর একটা আয়োজন করেছো। আসলে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের মানে বেশিরভাগ মহিলারাই এই সমস্যায় ভুগছে। আজকে যারা এই শোটা দেখছে অবশ্যই উপকৃত হচ্ছে। এবং তুমি জানো আমাদের এনবিএ নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা ব্রেস্ট ক্যান্সারের উপর একটা সেমিনার করেছিলাম, সচেতনতামূলক একটা সেমিনার করেছিলাম। এরপরে আমাদের একটা জরায়ু ক্যান্সার নিয়ে করার কথা ছিল, কিন্তু এসব প্যান্ডেমিক কারণে অনেক প্রোগ্রামই আমাদের মানে হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এটা অবশ্যই মাথায় রাখছি এবং এরকম ভালো ভালো কাজগুলো অবশ্যই নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন এনবিএ থেকে হবে। এবং আরেকটা কথা আমি এর থেকে বলে রাখছি যে আজকে প্রফেসর শামীম আহমেদ, আপনার কাছ থেকে আমরা অনেক অনেক ভালো কিছু শিখলাম, আজকে অনেক কিছু জানলাম আসলে, যেটা আমাদের মানে এখন পর্যন্ত জানা হয়নি। আমিও শিখলাম, আমাদের দর্শকরাও শিখলো। এবং পুষ্টিবিদ ইসরাত জাহান, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক কিছু শিখলাম, আসলেই জানতাম না। মানে থ্যাংক ইউ, এটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ইকবাল বাহার মানে ওনাদের দুইজন যা যা আমাদেরকে পরামর্শ দিল, আমাদের সবার জন্য যে পরামর্শগুলো দিয়েছে, আমার শুধু মনে হচ্ছিল এখানে বসে বসে আমি হাসছিলাম মিটমিটি, যে মনে হচ্ছিল এটা সব মনে হয় আমারই দরকার। এবং পাশাপাশি মনে হচ্ছে ইকবাল বাহারেরও এই সেম সমস্যা মনে হয়। এই মনে হচ্ছে আমাদের উদ্দেশ্যে আজকে সব বলা হয়ে গেছে, যত ওবেসিটি আছে, যা আছে, হাইপার আছে, যা আছে, সব আমাদের জন্যই হয়ে গেল। তুমি ঠিকই বলেছো। আমার কিন্তু তাই না? প্রবলেম, হ্যাঁ, ফ্যাটি লিভার প্রবলেম আছে। হ্যাঁ, সো ডাক্তার বাসুদেব, আমি একটা মিনিট কথা বলতে চাই। হ্যাঁ, শিওর শিওর স্যার। আচ্ছা, আমি না এখানে কথা না, জাস্ট আমি প্রথম হলো ধন্যবাদ দিতে চাই রেনেটার এই একটা সুন্দর অনুষ্ঠানের জন্য। তারপর হলো ডক্টর বাসুদেব। আর এই যে দুইজন, ডক্টর ইশরাতকে আর ধন্যবাদ দিব না, কারণ তার সাথে আমার প্রায়ই অনুষ্ঠান হয় মাঝে মাঝেই। আচ্ছা, আর আমি এই দুইজন, মিতু আপা আর এই যে ইকবাল ভাইয়ের, আমার ফোন নম্বরটা দিয়ে দিবেন, আমি জানি ওনাদের সাথে যোগাযোগ করতে পারি। ইট ইজ ইউর ডিউটি, আমার সাথে যোগাযোগ করবেন এনি টাইম, ইউ ক্যান গিভ মি রিং। আমি কিন্তু একটু, যদিও আমি 2011-তে রিটায়ার করছি, বাট আমি কিডনি ফাউন্ডেশনে বসি, মানে আই ওয়ান্ট টু, মানে কমিউনিকেশনের জন্য আমার খুব ভালো। এখনো এর ভিতরে দুইজন ফোন করছে, মানে আমি ওই দুইটা ফোন নম্বর আমাকে দিয়ে দিবেন মেসেঞ্জারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা স্যার ডেফিনেটলি স্যার, আমরা তো অনেক প্রশ্ন এসেছিল, যেহেতু আমাদের সময় স্বল্পতা, আমাদের অতিথিদেরও ব্যস্ততা রয়েছে, তো আমরা সর্বশেষ ইশরাত আপার কাছে একটু আসতে চাই। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমি তোমার মাধ্যমে বলতে চাই রেনেটা ফার্মাসিউটিক্যালসকে অনেক ধন্যবাদ জানিয়ে আবারও বলতে চাই যে আমাদের নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের সাথে যদি তারা এরকম একটা কিছু সেমিনার বা কিছু করে, আমরা ভীষণ উপকৃত হব। আমাদের প্রায় 650 সংবাদ পাঠক পাঠিকা আছে, সবাই উপকৃত হব যে এরকম কোন সেমিনার যাতে আমাদের সাথে অংশগ্রহণ করে। আমার অনুরোধ থাকবে তোমার মাধ্যমে। এটা অবশ্যই করবে। আমি মানে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যারা আজকের এই পৃষ্ঠপোষকতা আছেন, তারা এই প্রোগ্রামটা দেখছেন ইতিমধ্যে, হয়তো আপনার কথাটাও তারা শুনেছেন এবং নিশ্চয়ই তারা এগিয়ে আসবে এবং আপনাকে ফোন দেবে, নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করবে, আমি আশা করি, কারণ দে আর ভেরি অ্যাক্টিভ, আই নো দেম। অবশ্যই যোগাযোগ করবেন। ইনফ্যাক্ট আজকে এই হেড অফ মার্কেটিং আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, উনি একটু গ্রামের বাড়িতে, তা না হলে তিনি সরাসরি হয়তো বা এখনই বলে দিতেন যে এই প্রোগ্রামটাতে আমরা আছি, থাকবেন তারা। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন রেনেটা ফার্মাসিউটিক্যালস নিবেদিত রেনেটা এক্সক্লুসিভ জীবনের প্রয়োজনে ভিটামিন ডি। জীবন যখন আপনার, এটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার। আর সেই জায়গাটাতে যদি ভিটামিন ডি এত প্রবলেম করে থাকে, মোর দ্যান 100 ডিজিজ হতে পারে আপনার ভিটামিন ডি এর ঘাটতির কারণে, তো সেইগুলোকে সমন্বয় করে কিছু তথ্য দেওয়ার উদ্দেশ্যই ছিল আজকের এই আয়োজন। এবং এই আয়োজন থেকে আমার স্পেশালি থ্যাঙ্কস টু নিউট্রিশনিস্ট ইশরাত জাহান। তিনি যে কথাটি বললেন যে আমরা খুব খুশি হয়ে যাই, আমার বাবু তো খুব চঞ্চল, অনেক দুষ্টামি করে, আমার বাবুর 12টা যে আমি বাজাচ্ছি চকলেট খাই, আইসক্রিম খাই, এটা কিন্তু আমি নিজেও জানতাম না। ইশরাত আপা, এই তথ্যটা কিন্তু আমার জানা ছিল না যে এটা নার্ভ স্টিমুলেটর এবং বাচ্চাদেরকে একটু এডিক্টেড করে তাদেরকে উর্বর করে দেয়। যে গাঁজা খাইলে যেমন অনেক সময় মাতলামি করে বা হয়, তো বাচ্চাদের মধ্যে যে এই ধরনের পুলক কাজ করে চকলেট আইসক্রিম গুলো থেকে, এটা আমার জানা ছিল না। হ্যাটস অফ থ্যাঙ্কস ফর ইউর নাইস ইনফরমেশন।
ডক্টর থ্যাংক বাসু, ইউ ইকবাল আমি ভাই, একটা জিনিস ডাক্তার একটা বাসু, আলোচনা ভিটা ডি করতে চাইবো। সবাই আমরা একটু ভিটা ডি খাবো নাকি? আমরা সবাই ডেফিনেটলি ভিটা ডি আমরা যেহেতু বক্স আমাদের পাঠিয়ে দিতে অনুষ্ঠানের হবে একেবারে কিন্তু। শেষ পর্যায়ে, বক্স পাঠিয়ে এই ওই ওই যে মিতু আপাকে একটা বক্স পাঠিয়ে দিতে হবে। আপনি আপনার বলেন আমি আমাকে, হলাম আমি পাঠানোর সবচেয়ে ব্যবস্থা, আমি I will সমস্যায় make আছে। an arrangement to send ভিটা ডি, I will make an থ্যাংক ইউ, arrangement. থ্যাংক ইউ। ভিটা No D3 problem. ভিটা ইকবাল, D3 বক্স চামেলি যাতে বাচ্চাকে আর বেশি না খাওয়ায় খুশি মনে। আমি ওইটাই ভাবছিলাম তুমি বলবো। না না, আসলে হয় কি, আমি এই পুষ্টিবিদ হিসেবে একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনে খাবারের কিন্তু কোনো বিকল্প নাই। আমরা কিন্তু 5 থেকে 6 বেলা খাবার খাচ্ছি, কিন্তু আমরা জানি আমাদের খাবারের চয়েসটা কতটুকু খাবো, কি খাবো এবং কোন সময় খাবো, এটা যদি একটু জেনে নেই সতর্ক হয়ে নিজের ভালোর জন্য, নিজের প্রয়োজনে, তাহলে খাবারটাকে কিন্তু মেডিসিন হিসেবে আমরা আমাদের লাইফে ট্রিট করতে পারি। খাবার দিয়ে কিন্তু আমরা কিউরেটিভ যে লাইফস্টাইল সেটা কিন্তু করতে পারি, প্রিভেন্টিভ লাইফ যেটা আমরা বলি, ঠিক আছে? এটা কিন্তু খুব ইজি আপা, হ্যাঁ ভাইয়া। কারণ হচ্ছে আমরা কিন্তু খাওয়ার কিন্তু বিকল্প নাই, সুস্থ থাকতে হলে আপনাকে খেতে হবে। আপনি যদি ডিজিজ থেকে উঠেন তারপরেও কিন্তু আপনি খাবারের মাধ্যমে বেঁচে থাকতে হবে, বাট আপনি যদি সঠিক খাবার সঠিক সময় সঠিক পরিমাণে না খান, তাহলে কিন্তু আপনি আসলে সারা জীবনই ইমব্যালেন্স একটা লাইফ লিড করবেন এবং আপনি একটা এংজাইটির মধ্যে থাকবেন যে আমার কেন এই প্রবলেম হচ্ছে। তো আমাদের আসলে জেনে জানাটা খুব জরুরি। ডেফিনেটলি থ্যাংক ইউ এখন ভেরি তো মাচ। এই জন্য Thank you, আমাদের thank ট্রিটমেন্ট you. প্রোটোকলের একটা পার্ট হলো ডায়েটিশিয়ান, আমরা তো রেফার টু ডায়েটিশিয়ান ফর কনসালটেশন, এখন আমরা তো দেই যে লেট দেম থ্যাংক ইউ। ডিসক্রাইব, কারণ আমাদের এত আমরা এক্সপ্লেন করা সম্ভব না। আমরা স্যার অনুষ্ঠানের সাথে একেবারে শেষ ভাগে চলে এসেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, ইকবাল বাহার ভাইয়ের কাছ থেকে সর্বশেষ আজকের আমাদের এই অনুষ্ঠানের আয়োজন আপনার আসতে পেরে কেমন লাগলো, সেই সাথে ভিটা D3 আজকের এই আয়োজনের পৃষ্ঠপোষকতা, আর তো যদি আপনার সর্বশেষ মতামত আমাদেরকে জানান আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে। ইকবাল ভাই, কনক্লুডিং স্পিচ, ইকবাল ভাইয়ের কনক্লুডিং স্পিচ। আমি খুবই মনোযোগ দিয়ে প্রথম থেকেই শুনছিলাম, আপনার প্রেজেন্টেশনটা আমি দেখেছি, কারণ প্রতিটা জিনিস থেকে আসলে অনেক কিছু শেখার আছে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি অনেক কিছুই আসলে জানতাম না, এবং আজকে এই ধরনের প্রোগ্রামগুলোতে আসলেই সত্যি সত্যি আমাদের অ্যাটেন্ড করা উচিত, কারণ স্বাস্থ্য নিয়ে আমাদের একটা অবহেলা আছে প্রত্যেকেরই। সো আমরা গাড়ির মোবিল চেঞ্জ করি 3000 কিলোমিটার যাওয়ার আগেই, কিন্তু আমাদের শরীরের মোবিলটার দিকে আমরা অনেকেই খেয়াল করি না। তো আমি মনে করি যে আমাদের থ্যাংক ইউ আপনাকে এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং আজকে যে লার্নিংটা হলো এটা হয়তো আমি না আসলে এই লার্নিংটা পেতাম না। সেই জন্য বাসুদা আপনাকে এবং যারা আজকে এটার আয়োজন করেছেন, রেনেটা এবং ঢাকা মেডিকেলের যিনি প্রফেসর এসেছিলেন আজাদ সাহেব, ওনাকে, এবং প্রফেসর শামীম আহমেদ এবং ইশরাত জাহান এবং ঋতু আপা, সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। সর্বশেষ মতামত, হ্যাঁ, আমি সবার কাছ থেকেই কনক্লুডিং নিব। এরপর আসতে চাই ঋতু আপার কাছ থেকে আপনার সমাপনী অনুভূতির জন্য, কেমন লাগলো এবং সেই সাথে ভবিষ্যৎ পরিকল্পনা কি রেখেছেন আমাদের জন্য, সংবাদ উপস্থাপকদের জন্য। সত্যি আমার এত ভালো লাগলো, কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি আমি একটু দেরিতে জয়েন করেছি। আমার আসলে বাসায় একটু গেস্ট এসেছিল, আমি জয়েন করতে পারছিলাম না। কিন্তু আমি এত উপকৃত হয়েছি, সত্যি কথা বাসু, আমি খুব খুশি হয়েছি আজকে এই প্রোগ্রামে জয়েন করতে পেরে, এবং আমাদের বিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে মানে এত সুন্দর সুন্দর মানে ইয়েগুলো সাজেশন গুলো পেয়েছি, এবং বিশেষ করে ইশরাত জাহানের কাছে অনেক মানে মনে হচ্ছিল না ও পুষ্টিবিদ, আমার কাছে মনে হচ্ছে ওই একজন অধ্যাপক ডক্টর, এত সুন্দর করে বলছিলেন। এবং ইশরাত জাহান, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদেরকে একটু মানে ডায়েট চার্ট দিয়ে দেন আমাকে আর ইকবাল বাহারকে, কারণ আমাদের আসলে মানে কি বলবো আমাদের শারীরিক সমস্যার শেষ নেই, সুতরাং আমাদের একটু যত্ন নেওয়া উচিত। এবং আমি আরেকটা কথা বলি, আমি আসলে কয়েকদিন ধরে ভাবছি আমি একটু রোদ লাগাবো গায়ে, আমি কি যদি মুখটা ঢেকে, যেহেতু আমার স্কিনের সমস্যা হয়, মেস্তা হয়ে যায়, ব্রাউন তিল গুলা উঠে যায়, তো সেই কারণে আমি মুখটা ঢেকে জাস্ট বডির মধ্যে আমি সানলাইট লাগাতে পারি নাকি? পারবেন, কোনো অসুবিধা নেই, অ্যালার্জিক না থাকলে কোনো অসুবিধা নেই। পারবেন আপনি, এটা পারবেন। আমি যতটুকু জানি না না, আমি বলতেছি মিষ্টি রোদটাই লাগানো উচিত। আপনার বাসায় গেস্ট খাওয়াচ্ছেন, তাহলে তো এই কোভিড পিরিয়ডে তো আমাদেরও যাওয়া উচিত, আমাদের তো কেউ বলে না, আমাদের বাসায় কেউ আসে না, আমরা কোথাও যাই না, কি বলে গেস্ট খাওয়াচ্ছি না, একজন গেস্ট এসেছিল আমাকে একটা মিলাদের তবারক দিতে। ঋতু আপার বাসা হচ্ছে সবসময় বুফে সিস্টেম চালু, মানে হরেক রকমের খাবার, হ্যাঁ বুফেট সিস্টেম, আপনি যাবেন
দেখবেন যে আপনার এবং মানে সবাই আজিমের শেষ ভীষণভাবে নেই। আমন্ত্রিত। এই ব্যাপারে ঋতু আমি আপা আসলে বাসু আমি ঋতু বলতে আপা চাই আসলে এখন আমাদের সবাই স্বাভাবিক জীবনযাপন শুরু করে আমরা ফেলা উচিত। দরকার হলে আমরা হ্যাঁ। পিপিই পরে দাওয়াত খাবো, অসুবিধা কি? ঋতু আপা আমি Very কিন্তু good. আপনার প্রতিবেশী, সো আমি কিন্তু সবচেয়ে আগে হানা দেব। কোথায়? এই আপনি তো মোস্ট স্কয়ার ওয়েলকাম, হসপিটালের মোস্ট পাশে থাকেন। ওয়েলকাম। এই রিশাদ, আপনি স্কয়ার হসপিটালের পাশে থাকেন না নাকি? হ্যাঁ আপনি কি হ্যাঁ, আর ঋতু আপার বাচ্চা আর আমার বাচ্চা একই স্কুলে পড়েন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, তাহলে তো থ্যাংক খুবই ইউ। ভালো। আমরা এই পর্যায়ে সর্বশেষ অনুমতি জানবো নীতিশ্রী ইসরাত জাহান আপনার কাছ থেকে। আপনি জানেন যে রাষ্ট্রীয় বাংলাদেশের প্রথম মেডিকেল ভিত্তিক আইপিটিভি চ্যানেল, এবং নিয়মিত আমরা কাজ করছি স্বাস্থ্য বিষয়ক, অ্যাবসলিউটলি স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করছি। তো আপনার কেমন লাগলো, এবং এই আয়োজনে বিশেষ করে আমার এবং ঋতু আপার কণ্ঠে উচ্চারণ করে বলতে চাই যে আমি অনেক কিছু জেনেছি, বিশেষ করে ডিম নিয়ে যে বিভ্রান্তিগুলো ছিল, হাঁসের ডিম খাবে না, মুরগির ডিম খাবে না, কোয়েলের ডিম খাবে, ফার্মের মুরগির ডিম খাবে না, দেশি মুরগির ডিম খাবে, এইটা নিয়ে আমার মনে হয় আজকে দর্শকরা যারা শুনেছেন এই প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার দিবেন, অন্যরাও জানবে। আপনারা কিন্তু ডিম নিয়ে আর কোনো ভুল থাকবে না, এই বিষয়টি জেনেছি। এবং পাশাপাশি প্রত্যেকটা খাবারের যে খাদ্য গুণাগুণ, আপনি ভিটামিন মিনারেলস এর যে ক্যালোরি হিসাবটা আপনি দেখেছেন, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। আপনার কেমন লাগলো আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হয়ে? প্রথমেই তো ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে চাইবো না, কারণ আমরা যারা স্বাস্থ্যকর্মী আমাদের একটা ইন্টেনশনই থাকে, নৈতিকতার দিক থেকে আমরা সব সময় কিন্তু আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি, যে আমরা যেটা জানি আমাদের নলেজ দিয়ে, আমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে আমজনতা যারা আমাদের কাছে এক্সপেক্ট করে তাদের যাতে উপকারে আসে। তো সেরকম একটা প্ল্যাটফর্ম আমি মনে করি রাজ টিভি তৈরি করে দিয়েছে আজকে। তো আমি অন্তরের অন্তঃস্থল থেকে অবশ্যই ডক্টর বাসুকে আমি ধন্যবাদ জানাবো আমাকে ইনভাইট করার জন্য, এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে দেওয়ার জন্য, যে আমি আমার যে নলেজ আছে সেটা শেয়ার করতে পেরেছি। এবং পরবর্তী পর্যায়ে বলবো যে রেনেটাকে অসংখ্য ধন্যবাদ যে ওনারাও আমাদেরকে সেই সুযোগটা তৈরি করে দিয়েছে আর কি, যে আমরা একত্রিত হতে পারি। আর অবশ্যই আমি একটা কমিটমেন্ট করতে চাই, সেটা হচ্ছে এখানে আমরা যারা সংবাদকর্মী বা বিভিন্ন ধরনের কাজের সাথে রিলেটেড আছি, বেঁচে থাকতে হলে সুস্বাস্থ্যের জন্য যে জায়গাটা, সেখানে পুষ্টিবিদ হিসেবে আসলে আমি নিজে থেকে অনেক ধরনের কাজ করে থাকি। তো কখনো যদি কোনো প্রয়োজন মনে হয় আমি অবশ্যই আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ চেষ্টা করব যে আমার কোনো তথ্য দিয়ে যদি কাউকে হেল্প করতে পারি অবশ্যই সেটা আমার জন্য খুব বেশি সুখের হবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই আহ্বানের সাড়া আমি এখনই দিয়ে দিচ্ছি পর্দায় থেকে। আপনি জেনে খুশি হবেন যে আমি নিউজ ব্রডকাস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আমি সোশ্যাল ওয়েলফেয়ার এবং হেলথ সেক্রেটারি। তো সেই হিসেবে আপনাকে আগে থেকে বুকিং দিয়ে রাখলাম। ঋতুপার সঙ্গে আমার আগেই কথা হয়েছে যে আমরা খুব শীঘ্রই সংবাদ। বাসু, তুমি যেমন আমাদের এনবিএ হেলথ এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি, ইকবাল বাহারটাও কিন্তু তুমি দিতে ভুলে গেছো। ও কিন্তু নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের আইসিটি বিষয়ক সেক্রেটারি। আসলে ইকবাল বাহার ভাই হচ্ছে যে তার নিজের বলার মতন প্ল্যাটফর্ম এত বড় হয়ে গিয়েছে যে এই বিষয়টা আমার বারবার মাথায় আসছে। মানে সে এখন এনবিএ কে পাত্তাই দিচ্ছে না, সে এনবিএ কে পাত্তাই দিচ্ছে না এখন। তিনি ইকবাল বাহার এনবিএ পাত্তা না দিলে কিন্তু আমরাও ওটাকে পাত্তা দেব না। তথ্য প্রযুক্তি বিষয়ক তিনি সম্পাদক, এবং তিনি আমাদের এনবিএর একজন সবচেয়ে বড় একজন কি বলবো যে শুভাকাঙ্ক্ষী, এবং তিনি এনবিএর একজন ওয়েল উইশার। সবসময় এনবিএর সমস্ত কার্যক্রমের সঙ্গে তিনি মন প্রাণ ঢেলে কাজ করেন ইকবাল বাহার ভাই। আমাদের এনবিএরই একজন এক্সিকিউটিভ, এবং তিনি আইসিটি বিভাগের তিনি সম্মানিত সম্পাদক হিসেবে আছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখলাম, এবং আমরা খুব শীঘ্রই সংবাদ উপস্থাপিকাদের নিয়ে এরকম একটি হেলথ সিম্পোজিয়াম করতে যাচ্ছি, সেই আহ্বান জানাচ্ছি। এবং আমাদের অনুষ্ঠানে যেহেতু একেবারে শেষ পর্যায়ে, শামীম স্যার আজকে অনেকগুলো মানুষের সাথে আপনি একটু একত্রিত হলেন, নিশ্চয়ই আপনারও ভালো লেগেছে। তো সর্বশেষ অনুভূতিটা একটু জানতে চাই, এবং সেই সাথে আজকের ভিটা D3 এবং রেনেটার এক্সক্লুসিভ ভিটামিন ডি আয়োজনটা সামনে কিভাবে অগ্রসর হতে পারে, আপনার সুনির্দিষ্ট যদি অনুভূতি আমরা শুনি এই অনুষ্ঠানের শেষের দিকে। না, রেনেটার সাথে তো আমি যখন রেনেটার বীরপুর অফিসে যে আমি ওনাদের একটা লেকচারও দিয়ে আসছিলাম, কাজেই ওনাদের সাথে আমার খুব ভালো রিলেশন। এবং ওনাদের ওষুধ যেমন এইটা একটা আছে, ম্যাক্স প্রো আছে, আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে যে ইউজ করি, এটা খুব ভালো। তাদের ওষুধ, অনেক ওষুধ আছে, কিন্তু যেটা আমি বললাম এগুলো খুব ইউজ হয়। আর আমি শুধু 3 জন ওনার সাথে পরিচয় হয়েছে, 2 জন নতুন লোকের পরিচয় হলাম, এইটাই আমার কাছে ভালো লাগছে। এবং ওই 2 জন নতুন, ওনার সাথে 2-3টা অনুষ্ঠানও করেছি, কাজেই 2 জন নতুন লোকের সাথে পরিচয় হলো এইটা। আর বাসুদেব, ইউ আর এক্সিলেন্ট, ইউর প্রেজেন্টেশন ইজ এক্সিলেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।
থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক। জীবন যখন থমকে যায় তখন আমরাও কিন্তু ভাবনায় পড়ে যাই কিভাবে এই থমকিত জীবনটাকে আবার আমরা চাঙ্গা করতে পারি। ভিটামিন ডি হচ্ছে সেই চাঙ্গা করার একটি ফ্যাক্টর, যেটি আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে থাকে আপনি সবসময় থাকবেন চির তরুণ। ইকবাল ভার ভাই যেমন মানে এই সময়টাতে এসে তিনি বলছেন যে 14 থেকে 15 ঘন্টা কাজ করেন। আমাদের অনেক চিকিৎসকরা আছেন, তারা কিন্তু দিনের পর দিন রাতের পর রাত কাজ করছেন। এত শরীর চাঙ্গা রাখার জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য, ইনফ্যাক্ট আপনি সুস্থ জীবন আপনার জীবনে ফিরে পাওয়ার জন্য কিন্তু ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এবং সেই আলোচনাটাই কিন্তু হলো, আসুন আমরা সূর্যকে ভালোবাসি, অর্থাৎ সূর্যের সান্নিধ্যে যাই। আমরা ঘরে বসে না থাকি, আমরা একটু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সূর্যের আলোটাকে আমাদের শরীরে প্রবেশ করানোর চেষ্টা করি। সেই সাথে তৈরি হয়ে যাবে ভিটামিন ডি ন্যাচারাল সোর্স থেকে। এবং পাশাপাশি ডিমের কুসুম খেতে ভুলবেন না। যে শাহজাহান কিন্তু চমৎকার কথা বলেছেন যে আমরা অনেক সময় ডিমের বাইরের আবরণটা খেয়ে থাকি, কুসুমটা কিন্তু অন্যদেরকে দিয়ে থাকি। সেই ভুলটা আর করবো না। ডিমের কুসুমও খাবো আর ডিমের সাদা আবরণও খাবো। যারা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, তাদের আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ আসলে একটি ডিমের কুসুম খেলেই যে আপনার প্রেশার বেড়ে যাবে এরকম কোনো কনসেপ্ট নেই, এবং এটি সম্পূর্ণভাবেই সায়েন্টিফিক্যালি অ্যাকসেপ্টেড না, সেই বিষয়টা কিন্তু আজকে আলোচনা হলো। এবং সেই সাথে কিন্তু খাদ্যাভ্যাসের একটি বিশাল আলোচনা আমরা উপভোগ করলাম। শাহজাহান কিন্তু সেটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আসুন আমাদের বাচ্চাদেরকে আমরা চকলেট থেকে দূরে থাকি, আইসক্রিম থেকে দূরে রাখি, এবং তাদেরকেও কিন্তু সূর্যের আলোতে কিছুক্ষণ আমরা রাখি। পাশাপাশি তাদেরকে যদি খাঁটি সরিষার তেল লাগিয়ে আমাদের সেই দাদা নানীদের নতুন করে যদি আমরা আমাদের এই নতুন প্রজন্মকে একটু ভিটামিন ডির সান্নিধ্যে আনতে পারি, সেক্ষেত্রে সুন্দর একটি পৃথিবী তৈরি হবে। এবং সেই সাথে আমরা সুন্দর একটি আগামীর প্রত্যাশা করে আজকের এই আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে ডক্টর বাসুদেব, একটা জিনিস, একটা সেক্রেট কিন্তু চলে গেল। ইকবাল ভাই কিন্তু ডেইলি আধা ঘন্টা হাঁটেন, দ্যাট ইজ এ সেক্রেট। এই জন্য উনি এত ফিট। থ্যাংক ইউ। আই ইউজড টু ডু দ্যাট। আমিও তাই করি। আমি এখন করি না, বাট আমি হাঁটার চেষ্টা করি স্টিল। আমি এখান থেকে চেম্বারে হাঁটে যাই, এটা আই ডু মেইনটেইন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যত কম খাবেন তত ভালো থাকবে। এক্স্যাক্টলি। এবং অবশ্যই আমাদেরকে হাঁটা প্র্যাকটিস করতে হবে। যদিও লকডাউন, কিন্তু আপনি বারান্দায় করিডোরে কিন্তু 30 মিনিট হাঁটতেই পারেন, কিন্তু আমরা আসলে বিভিন্ন অজুহাতে আসলে হাঁটা বন্ধ করে দিচ্ছি, কিন্তু সেই বিষয়টা কিন্তু অব্যাহত রাখতে হবে। সেই সাথে কিন্তু আপনি শারীরিক কিছু ব্যায়াম, ইয়োগা, এটা আপনার বাসায় করতে পারেন। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং সেই সাথে লাস্ট বাট নট দ্য লিস্ট, রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আয়োজিত আজকের এই জীবনের প্রয়োজনে ভিটামিন ডি পাওয়ার্ড বাই ভিটা ডি 3 কে অনেক অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাদের সাথে সম্পৃক্ত থাকার। সবাইকে long duration program. You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.